আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম কাস্টমাইজার ব্যবহার করে ওয়ার্ডপ্রেস থিমের হেডার, ফুটার, লোগো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইত্যাদি বিষয় চেঞ্জ করতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়ার্ডপ্রেস ইতিমধ্যে ইনস্টল করে রেখেছি। একদম কোনো কিছুই করিনি, জাস্ট একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, নরমালি আমরা ওয়েবসাইট তৈরি করার আগে, যেকোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার আগে আমরা বেশ কয়েকটা কাজ করে নিই। সেটা হচ্ছে, আমি যদি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসি, এখান থেকে আমরা পোস্টগুলোকে ডিলিট করব। ডিফল্ট যে পোস্ট থাকে যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা, তো আমি এটাকে ডিলিট করে দেই এখানে জাস্ট। অথবা যেহেতু একটা পোস্ট আছে, আমি এখান থেকে ট্র্যাশে ক্লিক করি। ঠিক আছে, তো এরপর এখান থেকে আমি ট্র্যাশে যাই। ট্র্যাশ থেকে বাল্ক অ্যাকশন, ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই, একদম পার্মানেন্টলি আমি এটাকে ডিলিট করে দিলাম। এর পরবর্তীতে আমি পেজেসে যাব। পেজেস থেকে আমি এটাকে সিলেক্ট করি অ্যান্ড এটা আমি দুটোই আর কি ডিলিট করে দিতে চাই একসাথে। তো এরপর বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই ক্লিক করি, ট্র্যাশে যাই। এখন এইখান থেকেও সেম, একেবারে ডিলিট, পার্মানেন্টলি আমি ডিলিট করে দিলাম। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে অনেকগুলো থিম আমাদের থাকে ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করব। 3টা থিম থাকবে। আমি থিম ডিটেলস ডিলিট, ওকে, এটাকে ডিলিট করে দিলাম। এটাকেও জাস্ট একটা থিম আমরা রাখবো 3টা থিম থেকে। এর পরবর্তীতে প্লাগইনস, এই ডিফল্ট যে প্লাগইনসগুলো থাকে এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমি এগুলোকে একেবারে সবগুলোকে ডিলিট করে দিলাম। দুটো প্লাগইনই থাকে, অ্যাকিসমেট এবং কি হ্যালো ডলি। বাল্ক অ্যাকশন থেকে ডিলিট, অ্যাপ্লাই, ওকেতে ক্লিক করি। ঠিক আছে, তো এরপর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি এইখান থেকে সেটিংস থেকে এই পার্মালিঙ্কসে ক্লিক করব এবং কি এখান থেকে পোস্ট নেম এটাকে সিলেক্ট করে দিব, সেভ চেঞ্জেস। পার্মালিঙ্কটা আমি কেন চেঞ্জ করলাম, কারণ হচ্ছে এই পার্মালিঙ্কটা সব থেকে বেশি এসইও ফ্রেন্ডলি। তো এর জন্য কিন্তু আমি এটাকে পোস্ট নেম করে দিলাম পার্মালিঙ্কটাকে। আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে, আপনি সেটিংস থেকে আপনি এখানে জেনারেলে চলে আসবেন। এখান থেকে যে সাইট টাইটেল এবং কি ট্যাগলাইন, এই দুটো বিষয়কে কিন্তু অবশ্যই চেঞ্জ করে দিবেন। এগুলোও কিন্তু এসইওর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং কি হচ্ছে এই সাইট টাইটেল এবং কি ট্যাগলাইনের মাধ্যমে কিন্তু অনেক মানুষ বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটটার মধ্যে কি কি রয়েছে আর কি। যেমন আমি যদি 10minuteschool.com যাই, এইখানে ওপর খেয়াল করেন আমাদের সাইটের টাইটেলটা হচ্ছে 10 মিনিট স্কুল এবং কি এর পরবর্তীতে ট্যাগলাইনটা হচ্ছে দ্য লার্জেস্ট অনলাইন ক্লাসরুম অফ বাংলাদেশ। তো এই ট্যাগলাইনটা পড়েই কিন্তু যে কেউ বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটার মধ্যে কি কি রয়েছে। তো এই হচ্ছে বিষয়, আপনি এখানে একটা সুন্দর দেখে ট্যাগলাইন দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে দিলাম যে ফার্স্ট, FIRST, ফার্স্ট থিম, ওকে। এখানে আমি একটা ট্যাগলাইন দিই, উই আর লার্নিং how to customize a WordPress theme। ঠিক আছে, জাস্ট এইরকম একটা ট্যাগলাইন দিলাম, দিয়ে আমি নিচে থেকে অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনি এখান থেকে থিমস এর মধ্যে চলে আসবেন। তো আমি অ্যাড নিউ থিম, এটাকে নিউ একটা ট্যাবে ওপেন করি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমরা নতুন একটা থিম অ্যাড করব আর কি। তো এখান থেকে আমি থিমের নামটা লিখে সার্চ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটাতে, এখানে আমরা সার্চ করব। যদিও এটা এখানে আছে, বাট যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ করার পর এই দেখবেন যে একদম প্রথমে চলে আসবে। এখানে আরও অনেক থিম দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর থিম আছে। ওয়ার্ডপ্রেসের কিন্তু অনেক ফ্রি থিম আছে, বাট আমি এই অ্যাস্ট্রা থিমটাকে ইউজ করব কারণ এটা খুবই পপুলার এবং কি অনেক লাইট ওয়েট, যাতে করে আমাদের ওয়েবসাইটটা কিন্তু অনেক থিম আছে যে অনেক ভারী হয়ে থাকে, সাইজটা অনেক বেশি বড় হয়ে থাকে, এতে করে কিন্তু আমাদের সাইটটা কিন্তু স্লো হয়ে যাবে। বাট এই অ্যাস্ট্রা থিমটা কিন্তু অনেক লাইট ওয়েট, অনেক হালকা, এতে করে কিন্তু আমাদের সাইটটা কিন্তু অলওয়েজ অনেক ফাস্ট থাকবে। যাই হোক, আমি এখন যে কাজটা করব, এটাকে ইনস্টল করব। তো তার জন্য এখানে আমি ইনস্টলে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। এরপর আমি এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করি। ঠিক আছে, আমাদের থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে একটু খেয়াল করেন বিষয়টা, আমাদের এখানে একটা নোটিশ দেখাচ্ছে এরকম যে থ্যাঙ্কস ফর
এখানে আমাদেরকে প্রথমে থ্যাঙ্কস জানাচ্ছে এই থিমটা ইনস্টল করার জন্য। আমাদেরকে আরেকটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টেড উইথ রেডিমেড টেমপ্লেটস, বিল্ডিং আ ওয়েবসাইট ডাজন্ট হ্যাভ টু বি হার্ড। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাস্ট্রা স্টার্টার টেমপ্লেটস নামে একটা প্লাগইন আছে। সেই প্লাগইনটাকে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে, যেটার মাধ্যমে আমরা ডেমো ইম্পোর্ট করতে পারবো খুব সহজেই। যাই হোক, আমরা এখন আপাতত এই কাজটা করব না। এই জাস্ট আপনি যে এইখানে যদি খেয়াল করেন যে এই ইনস্টল স্টার্টার টেমপ্লেটস, এখানে ক্লিক করে কিন্তু আপনি কিন্তু স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটা কিন্তু ইনস্টল করে ফেলতে পারেন। বাট আমি এখন এটা করব না, কারণ আমরা হচ্ছে আগে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম কাস্টমাইজার কীভাবে কাজ করে এই বিষয়গুলো আমাদেরকে আগে বুঝতে হবে। তার পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও ফিউচার যে ভিডিওসগুলো আমাদের আছে ওইগুলোতে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা বিষয় বলে রাখি, এইখানে একটা বিষয় খেয়াল করেন যে এইখানে আমাদেরকে এই টাইপের একটা নোটিশ দেখালো, দেখতে পাচ্ছেন এই টাইপের একটা নোটিশ দেখালো এই অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভেট করার পর। বাট আপনি যদি অন্য কোনো থিম ইনস্টল করে অ্যাক্টিভেট করেন তখন কিন্তু আপনার নোটিশটা কিন্তু ভিন্ন রকম হতে পারে। আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আপনারা নোটিশটা রিডিং পড়বেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে যে কী করতে হবে। রিডিং পড়ে তারপর হচ্ছে আপনারা পরবর্তী স্টেপগুলো ফলো করবেন। যাই হোক, আমি এখন যে কাজটা করবো এখান থেকে এটাকে কেটে দেই। ঠিক আছে, এরপর আমি এইখানে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আরেকটা নোটিশ দিয়েছে, নিউ থিম অ্যাক্টিভেটেড, ভিজিট সাইট, একটা লিঙ্ক দিয়েছে। এখানে ক্লিক করে কিন্তু আমরা কিন্তু সাইটটা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যে আমাদের এই থিমের যে লুকসটা আমাদেরকে এখন এই যে এরকম দেখাচ্ছে। যাই হোক, আমরা এখন যে কাজটা করব, আমরা বেশ কয়েকটা পেজ অ্যাড করব সর্বপ্রথম। কারণ আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন যে এই কাস্টমাইজে ক্লিক করি, মূলত এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম কাস্টমাইজার। এই থিম কাস্টমাইজারটা প্রত্যেকটা বিষয় যদি আমরা টেস্ট করতে চাই কিংবা কীভাবে কাজ করে এই বিষয়গুলো যদি বুঝতে চাই, আমাদের কিন্তু অবশ্যই কিন্তু পেজেস লাগবে এবং কি হচ্ছে নেভিগেশন মেনু লাগবে। তো আমি এখন যে কাজটা করবো এখানে পেজেসে যাব। পেজ কীভাবে অ্যাড করতে এগুলো আপনারা জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অল পেজেস, আমাদের কোনো পেজ নেই। এখন আমি সিম্পলি এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ, যেগুলো আমরা মোটামুটি সব ওয়েবসাইটেই অ্যাড করি আর কি, এই টাইপের কিছু পেজ এখানে ক্রিয়েট করে ফেলি। প্রথমে দিলাম হোম, এরপর আমি পাবলিশ, ঠিক আছে, অ্যাড নিউ পেজ। এর পরবর্তীতে এইখানে আমি দিলাম হচ্ছে ব্লগ, ঠিক আছে। এই যে এই সাইডে কিন্তু এই পেজের কিন্তু অনেক কিছুই রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাবলিশ, অ্যাড নিউ পেজ, ঠিক আছে। এখন আমি দিব হচ্ছে অ্যাবাউট আস, পাবলিশ, অ্যাড নিউ পেজ, সার্ভিসেস দিব, কন্ট্যাক্টাস দিব, সার্ভিসেস, পাবলিশ, অ্যাড নিউ পেজ। এর পরবর্তীতে আমি দিই হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস, পাবলিশ, ঠিক আছে। আমি একটু অল পেজেসে যাই, দেখি আমাদের কয়টা পেজ হলো। হোম, অ্যাবাউট, ওকে, ঠিক আছে, এই কয়েকটা পেজ আপাতত থাক। আরও বেশ কিছু কাজ করব। প্রথমত হচ্ছে আমাদের সেটিংস থেকে রিডিংয়ে যাব। রিডিংয়ে গিয়ে এই হোম পেজটাকে আমরা হোম পেজ হিসেবে সিলেক্ট করে দেব এবং কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা ব্লগ নামে একটা পেজ তৈরি করছি। আমি চাই যে আমাদের পোস্ট এখান থেকে আমরা যেগুলো অ্যাড করব সেই পোস্টগুলো এই ব্লগ পেজে দেখাক। তো এর জন্য আমি এখানে সেটিংসে যাব, সেটিংস থেকে রিডিংয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছেন যে যখন আমরা একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এখানে দেখাচ্ছে এই যে আপনি যখন সেটিংস থেকে রিডিং আসবেন তখন এখানে বলতেছে ইয়োর হোম পেজ ডিসপ্লেস। তো আপনার হোম পেজটা মূলত হচ্ছে আপনার মেইন যে আপনার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেইখানে কি ডিসপ্লে করবে। এখানে ডিফল্ট অবস্থায় দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করা আছে যে আপনার যে লেটেস্ট যে পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন ইয়োর হোম পেজ ডিসপ্লেস, আপনার যে লেটেস্ট পোস্ট, আপনার যে লেটেস্ট পোস্টগুলো সেগুলো দেখাবে আপনার হোম পেজে। বাট আমরা চাই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্ট্যাটিক পেজও কিন্তু দেখাতে পারবো। আমি চাই যে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এইখানে প্রথমে এটাকে সিলেক্ট করব, এরপর এখানে হোম পেজ থেকে আমি হোমটাকে সিলেক্ট করে দেবো। আপনি যদি অন্য কোনো পেজকে যদি হোম পেজ হিসেবে দেখাতে চান সেক্ষেত্রে আপনি সেই পেজটাকে সিলেক্ট করে দেবেন। সাপোজ আপনি অ্যাবাউট আস পেজটাকে চান যে একদম ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে সে প্রথমেই এই পেজটা দেখবে, সেক্ষেত্রে আপনি অ্যাবাউট আসটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে হোমটাকে সিলেক্ট করে দিলাম এবং কি পোস্ট পেজ মানে আমাদের এখান থেকে যে পোস্টগুলো আমরা তৈরি করব সেই পোস্টগুলো কোথায় দেখাবে সেই পোস্টগুলো আমি এই ব্লগ পেজে দেখাইতে চাই। তার জন্য আমি এইটা সিলেক্ট করে দিলাম ব্লগ, ঠিক আছে। এখন আমি যে কাজটা করবো এখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করব। আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা যদি এখন একটু যাই আমাদের সাইটে, রিলোড করি সাইটটা, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজটা এইটা অ্যান্ড আমাদের ব্লগ
হচ্ছে এই যে ব্লগ। তো আমাদের তো কোনো পোস্ট নাই। এর জন্য এখানে কোনো পোস্ট দেখাচ্ছে না। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমাদের এই নেভিগেশন মেনু যেটা, এটাকে আগে সুন্দরভাবে ঠিক করে নিই। তারপর হচ্ছে আমরা একটা প্লাগইনের মাধ্যমে অনেকগুলো ফেক যাকে বলা হয় হচ্ছে ডামি পোস্ট কিভাবে জেনারেট করতে হয় এই সকল বিষয়গুলো দেখব। তো এট ফার্স্ট আমি এটাকে কেটে দেই। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। পোস্টের বিষয়টা পরে দেখবো আর কি, একটু আগে এটা ক্রিয়েট করে আমি এখান থেকে মেনু নেম, মেনুর একটা নাম দিতে হবে আমাদেরকে সর্বপ্রথম। এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবেন, তারপর এখানে যে কোনো একটা নাম দিবেন। আমি একটা নাম দিলাম লাইক হেডার মেনু, যেহেতু আমি চাচ্ছি এটা আমাদের ওয়েবসাইটের হেডারে থাকবে। তো হেডার কি ফুটার কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারেন। তো হেডার হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের যে একদম টপে যে পার্টটা থাকে, যেমন আমাদের ক্ষেত্রে এই যে এটা, এই পুরোটা হচ্ছে আমাদের হেডার, দেখতে পাচ্ছেন। আর ফুটার হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজের যে বটমে যেটা থাকে, এটাই হচ্ছে আপনার ফুটার আর কি। তো এই হচ্ছে বিষয়। আর এই যে মাঝখানে যা যা থাকে আপনার একটা ওয়েবসাইটের বিভিন্ন যে বিষয়গুলো থাকে, এটা হচ্ছে আপনার বডি আর কি। তো আমি যদি আরেকটু রিয়েল লাইফ এক্সাম্পল দেয়, লাইক হচ্ছে এইটা হচ্ছে 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলের হেডার হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। এই হেডারের ভেতর কি আছে, একটা লোগো আছে, একটা দেখতে পাচ্ছেন যে সার্চ করার অপশন এখানে তারা দিয়ে রাখছে। দেন হচ্ছে এই যে নেভিগেশন মেনু আছে, এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এখানে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন দিয়ে রাখছে, দেন এখানে একটা লগ ইন বাটন দিয়ে রাখছে। তো এই হচ্ছে বিষয়। এরকম হেডারে এরকম বিভিন্ন বিষয় থাকে যে আপনার নেভিগেশন মেনু থাকতে পারে, এরকম কল টু অ্যাকশন কিংবা লগ ইন রেজিস্টার বাটন থাকতে পারে। দেন এই যে লোগো তো অবশ্যই থাকবে একটা হেডারের মধ্যে। দেন আপনি যদি এখানে খেয়াল করেন যে মাঝখানে যেগুলো, এই সব কিছুকে হচ্ছে বডি বলা হয়। বডির ভেতরে কিন্তু আরও অনেক কিছু থাকে, লাইক আপনার এই পুরোটাকে আমরা বলতে পারি যে একটা হিরো এরিয়া। ওকে, এরকম বিভিন্ন বিষয় আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব। যাই হোক, এখন মূলত আমরা হেডার মেনু দিয়ে এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনি যে কোনো নামই দিতে পারতেন, যেহেতু আমাদের এই মেনুটা এই হেডারে থাকবে এর জন্য আমি হেডার মেনু দিলাম। এখন আমরা যে কাজটা করব, এইখানে আপনি হেডার মেনুতে কিন্তু যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, লাইক আপনার পেজেস, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ, অনেক কিছুই। তো এখান থেকে আমি স্ক্রিন অপশনসে ক্লিক করি। এই যে এখানে উপরে খেয়াল করেন যে স্ক্রিন অপশনস। তো স্ক্রিন অপশনসের এখানে কিন্তু পেজেস, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ এই কয়েকটা টিক মার্ক দেওয়া আছে বলে কিন্তু এগুলো কিন্তু এই যে এখানে দেখাচ্ছে মেনু আইটেমসের আন্ডারে। আমি চাই যে ট্যাগসও আমরা অ্যাড করতে চাই। দেন আমাদের ফরম্যাটস, এরপর হচ্ছে আমাদের আপনি যদি আরও কোনো কাস্টম পোস্ট টাইপস যদি এখানে যুক্ত করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেগুলোর অপশনসও কিন্তু এখানে পেয়ে যাবেন। যাই হোক, ওই বিষয়গুলো যখন আমরা ফিউচারে দেখব তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি এখান থেকে স্ক্রিন অপশনস এটাকে হাইড করে দিই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি পেজেসে ক্লিক করব। আমি চাই যে পেজ এখানে অ্যাড করার জন্য ভিউ অলে ক্লিক করি। আমাদের হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস সবগুলোকে সিলেক্ট করলাম। আর যদি আপনি সবগুলোকে এক ক্লিকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করলে কিন্তু এই যে অ্যাড হয়ে গেল আমাদের হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি এখানে রিলোড করি, দেখবেন যে এটা কিন্তু কাজ করতেছে না। আমাদের এখানে হোমটা আছে সবার আগে, তারপর ব্লগ, তারপর অ্যাবাউট আস, তারপর কন্ট্যাক্ট আস, তারপর সার্ভিসেস। বাট আমাদের এখানে কিন্তু ওইভাবে কিন্তু দেখাচ্ছে না। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বিষয়টা এইখানে দেখানোর জন্য, আমাদের এই জায়গাটা দেখানোর জন্য আমাদেরকে মেনুর যে ডিসপ্লে লোকেশন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এই মেনুটা আমি চাই যে এই যে এখানে খেয়াল করেন যে এই থিমের, এই অ্যাস্ট্রা থিমের ডিসপ্লে লোকেশন রয়েছে বেশ কয়েকটা। একটা হচ্ছে প্রাইমারি মেনু, আর তারপর হচ্ছে সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু, অনেকগুলো মেনু কিন্তু রয়েছে। তো বিভিন্ন থিমে কিন্তু বিভিন্ন ধরনের ডিসপ্লে লোকেশন থাকতে পারে। আপনি যে কাজটা করবেন, আপনি এরকম আপনি মেনুটা প্রথমে ক্রিয়েট করে আপনি ডিসপ্লে লোকেশন এইরকম টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে এখানে থেকে সেভ মেনুতে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে, আই মিন আপনার ওয়েবসাইটের সামনে এসে রিলোড করে দেখবেন যে আপনার মেনুটা কোথায় ডিসপ্লে করতেছে। এই যে খেয়াল করেন যে এইটা মূলত প্রাইমারি মেনু দিলেই হচ্ছে এই যে হেডারে ডিসপ্লে করে। আমি সাপোজ এর পাশাপাশি ফুটার মেনুটাও সিলেক্ট করে দিলাম, সেভ মেনুতে ক্লিক করে দেখি এখন এটা কোথায় দেখায়। ঠিক আছে, আচ্ছা ফুটার মেনুটা এখানে দেখাচ্ছে না। ফুটারটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, এই কাস্টমাইজে গিয়ে আই থিঙ্ক। তো এই বিষয়গুলো আমরা পরে করবো। আমি জাস্ট এখন এখান থেকে ফুটার মেনু টিকমার্কটা উঠিয়ে দিই অ্যান্ড সেভ মেনুতে ক্লিক করি। আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে আপনি যদি একটা বিষয় চান, এই যে এখানে খেয়াল করেন যে অটো অ্যাড পেজেস। তো আপনি যদি চান যে নতুন একটা পেজ ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে সেই পেজটা এইখানে অ্যাড হয়ে যাবে,
তো এই যে এখানে খেয়াল করেন অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু। আপনি যদি চান যে এই মেনুতে নতুন যে পেজগুলো অ্যাড হবে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে নিউ একটা পেজ ক্রিয়েট করি, তার আগে এখানে আমি টিক মার্কটা দিয়ে রাখি, সেভ মেনুতে ক্লিক করি, পেজেস থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করি। ঠিক আছে, এখন আমি এখানে দেই যে সাপোজ আমি দিলাম যে ওয়ার্ডপ্রেস পাবলিশ, তারপর আমি দিই অ্যাড নিউ পেজ, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, পাবলিশে ক্লিক করি। ঠিক আছে, তো অ্যাপিয়ারেন্স থেকে এখন আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার দরকার নেই। আমরা যদি এমনিতেই যদি এখানে রিলোড করি দেখবেন যে লাস্টে চলে আসছে, যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের মেনুতে এই পেজগুলো অ্যাড হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা নেভিগেশন মেনুর আরও বেশ কয়েকটা বিষয় দেখি। আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করি। এখানে খেয়াল করেন যে আমাদের হোমটা সবার আগে আছে, তারপর ব্লগ আছে, তারপর অ্যাবাউট আস আছে, তারপর কন্ট্যাক্ট আছে। তো আমি চাই যে অ্যাবাউট আসের পরে সার্ভিসেস থাকুক, তার জন্য এটাকে ড্র্যাগ করে আমি উপরে নিয়ে যাই। দ্যাটস ইট। দেন আমি এখান থেকে সেভ মেনুতে ক্লিক করি। ঠিক আছে, এখন আমি এটাকে রিলোড করি। দেখতে পাচ্ছেন হোম, ব্লগ, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট। এখন আমি আরেকটা বিষয় চাচ্ছি, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই ওয়ার্ডপ্রেস এবং কি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট দুটো বিষয় এই সার্ভিসেসের আন্ডারে থাকুক। সার্ভিসেসের ওপর যখন কেউ একজন মাউসের কার্সরটা নিবে তখন এগুলো ডিসপ্লে করবে। তো তার জন্য আমরা যে কাজটা করব, এগুলোকে ড্রপ ডাউন হিসেবে অ্যাড করব, ড্রপ ডাউন মেনু যাকে বলা হয়। তো এটা করার জন্য এটাকে জাস্ট টেনে আমি উপরে উঠাবো, এটাকেও টেনে উপরে উঠাই, তাহলে কিন্তু হবে না। আমি জাস্ট এটাকে যদি সেভ করি দেখবেন যে জাস্ট এগুলো সার্ভিসেসের পাশে আসছে, বাট আমি চাই হচ্ছে নিচে। খেয়াল করেন সার্ভিসেসের পাশে আসছে, সার্ভিসেসের হাতের রাইট সাইডে আসছে আর কি, ডান সাইডে আসছে। আমি যে কাজটা করব, সার্ভিসেস থেকে ওয়ার্ডপ্রেসটাকে ড্র্যাগ করে আমি রাইট সাইডে আনবো এবং কি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টকে রাইট সাইডে আনবো। দ্যাটস ইট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলো কিন্তু সাব আইটেম হিসেবে, আই মিন ড্রপ ডাউন হিসেবে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি এখন এইটাকে সেভ মেনুতে ক্লিক করি, এখন আমি রিলোড করি। দেখতে পাচ্ছেন এই যে মাউসের কার্সরটা নেওয়ার সাথে সাথে কিন্তু এই আইটেমগুলো দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আমি চাই আমাদের ব্লগ পেজে অনেকগুলো পোস্ট থাকুক। তো পোস্ট এক একটা কিন্তু ম্যানুয়ালি ক্রিয়েট করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যখন আমরা প্র্যাকটিস করব, কোনো একটা নতুন একটা কিছু শিখবো, তখন কিন্তু আমাদের কিন্তু অনেক সময় কিন্তু পোস্টগুলো লাগবে। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্লাগইনস থেকে নতুন একটা প্লাগইন যুক্ত করব। এখান থেকে প্লাগইনস থেকে জাস্ট আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। ঠিক আছে, অ্যান্ড দেন এখানে আমি সার্চ করব হচ্ছে ফেকার প্রেস নামে একটা প্লাগইনের জন্য, FAKERPRESS, ফেকার প্রেস। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা নতুন একটা প্লাগইন অ্যাড করবেন কিংবা নিউ একটা থিম অ্যাড করবেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনাদের নেট কানেকশন যেন, ইন্টারনেট কানেকশন যেন অবশ্যই থাকে। যদি আপনাদের ইন্টারনেট কানেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই বিষয়গুলো যখন সার্চ করবেন তখন দেখবেন যে আপনারা খুঁজে পাচ্ছেন না। যাই হোক, আপনি যখন ফেকার প্রেস লিখে সার্চ করবেন তখন আপনারা এই যে ফেকার প্রেসটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এখন এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবেন, তাহলে ফেকার প্রেসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের এটা কিন্তু এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই যে নিচে আপনি খেয়াল করেন যে আমাদের এখানে এই যে এখানে কিন্তু ফেকার প্রেসের যে অপশনসগুলো সেগুলো কিন্তু চলে আসছে। আমি এখান থেকে জাস্ট ফেকার প্রেসে ক্লিক করব। এখন আমি এখান থেকে চাইলে ডামি পোস্ট, ডামি ক্যাটাগরিজ, কমেন্টস বিভিন্ন কিছুই কিন্তু জেনারেট করতে পারি। তো এখন আমি মূলত হচ্ছে ডামি পোস্ট, আই মিন কিছু ফেক পোস্ট আমি এইটার মাধ্যমে অটোমেটিক্যালি জেনারেট করব। তো আপনারা এইখানে স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফেক যে পোস্টগুলো সেগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ফেক 15, ফেক 2, ফেক 7, আই মিন কয়টা করে পোস্ট হচ্ছে প্রতিবার জেনারেট হয়েছে এই বিষয়টা আর কি এখানে বলছে আর কি, এবং কি প্রত্যেকটা পোস্টের লিঙ্ক কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এখন যদি পোস্টে ক্লিক করেন, আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু অনেকবার পোস্টগুলোকে জেনারেট করছি, লাইক একবার করে শেষ হয়েছে, দেন আবারও আমি জেনারেট বাটনে ক্লিক করছি আর কি। তো আমি যদি এখন পোস্টে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের টোটাল 37টা পোস্ট কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। তো আমি ফ্রন্ট এন্ডে যাই, রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ব্লগ পেজে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে সুন্দরভাবে, এবং কি প্রতিটা পেজে কয়টা করে পোস্ট দেখাচ্ছে, 1 2 3, তো মোট হচ্ছে 10টা পোস্ট দেখাচ্ছে। তো এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে একটা করে পেজিনেশন চলে আসছে, এবং কি তার পরবর্তী পেজে আরও 10টা, 3 নম্বর পেজে আরও দেখতে পাচ্ছেন যে বাকিগুলো, দেন 4 নম্বর পেজে দেখতে পাচ্ছেন বাকি যে পোস্টগুলো সেগুলো। তো আমি যদি একে যাই,
এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই থিমটাকে মূলত আমরা কাস্টমাইজ করব। আমি এখানে ক্লিক করি। এইটা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম পেজ। এটা হচ্ছে ব্লগ পেজ। তাই না? ব্লগ পেজে ব্লগ পোস্ট। এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, সার্ভিসেস পেজ। তো আমরা একটা কাজ করতে পারি। ব্লগ পেজের আন্ডারে একটা পোস্টের লিঙ্ক কিন্তু রাখতে পারি ড্রপ ডাউন হিসেবে। অ্যাপিয়ারেন্স থেকে আপনি এখান থেকে মেনুসে ক্লিক করেন। ঠিক আছে। তো এখন আপনি ভিউ অলে ক্লিক করেন। এখান থেকে না আমরা যেহেতু পোস্ট অ্যাড করব, আমি পেজেসটাকে মিনিমাইজ করি। আমি এখানে হচ্ছে পোস্টে ক্লিক করি। ঠিক আছে। এরপর আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করি। তো এইখান থেকে কিন্তু আমরা আমাদের সব পোস্টের টাইটেলগুলো দেখতে পাচ্ছি। তো যেগুলো আপনি আপনার মেনুতে অ্যাড করতে চান, এখান থেকে সিম্পলি সাপোজ আমি এটা চাই। এরপর ধরুন যে এইটা চাই, এটা চাই, অ্যান্ড আফটার দ্যাট এইটাও চাই, এইটাও চাই। ঠিক আছে। অ্যান্ড আমি এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করি। অ্যাবাউট আমি এই ব্লগের নিচে একটাকে এইভাবে এনে এনে দিয়ে দিই। ঠিক আছে। ওকে। তো এখন আমি সেভ মেনুতে ক্লিক করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন মূলত আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করা শিখবো। এই যে আমাদের যে ডিফল্ট যেই থিম কাস্টমাইজারটা থাকে ওয়ার্ডপ্রেসে, সেটা ব্যবহার করে কীভাবে একটা থিমকে কাস্টমাইজ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। তো তার জন্য আমি এখান থেকে কাস্টমাইজে ক্লিক করি, অথবা আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে এই কাস্টমাইজ, এখান থেকেও কিন্তু আপনি নিউ একটা ট্যাবে কিন্তু লিঙ্ক ওপেন করতে পারেন। যাই হোক আমি এটা কেটে দেই, একটাই আমাদের প্রয়োজন, মাল্টিপল ট্যাব রেখে কোনো লাভ নেই। তো এখানে খেয়াল করেন, অ্যাট ফার্স্ট আমাদের একটা হেডার রয়েছে এবং কি একটা ফুটার রয়েছে এবং কি মাঝখানে হচ্ছে আমাদের বডির যে কন্টেন্ট, এই বডিতে কিন্তু আমরা চাইলে গুটেনবার্গ দিয়ে কিন্তু বিভিন্ন কন্টেন্ট অ্যাড করতে পারি, অথবা চাইলে কিন্তু এলিমেন্টর নামে একটা পেজ বিল্ডার রয়েছে, যেগুলো বিষয়ে আমরা ফিউচারে দেখবো যে এলিমেন্টর পেজ বিল্ডারটা নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো ওইগুলো ব্যবহার করেও কিন্তু আমরা কিন্তু বডিতে কন্টেন্ট অ্যাড করতে পারি। বাট আমরা আজকে মূলত আমাদের মেইন যে ফোকাসটা থাকবে সেটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম কাস্টমাইজার, এইটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে হচ্ছে মূলত আমরা কথা বলবো। তো অ্যাট ফার্স্ট আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাইডে, এই লেফট সাইডে এইটাই কিন্তু মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম কাস্টমাইজার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম কাস্টমাইজার। এখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশনস, এই যে গ্লোবাল, হেডার বিল্ডার, ব্রেড ক্রাম্প, ব্লগ, পেজ, সাইডবার, ফুটার বিল্ডার, সাইট আইডেন্টিটি, মেনুস, উইজেটস, হোম সেটিংস, অ্যাডিশনাল সিএসএস, বিভিন্ন বিষয় কিন্তু এখানে রয়েছে। তো মূলত আপনি যদি এখানে আবার আরেকটা বিষয় খেয়াল করেন যে এখানে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ থিম অ্যাস্ট্রা, এখন অ্যাক্টিভ কোন থিমটা আমরা ব্যবহার করতেছি সেই থিমটার নাম কিন্তু দেখাচ্ছে। আপনি কিন্তু এখান থেকেও চাইলে কিন্তু থিম চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি চেঞ্জে ক্লিক করেন, আপনি ইনস্টলড যে থিমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে। আপনি চাইলে ইনস্টলড থিমগুলো থেকে কিন্তু এই যে অ্যাক্টিভেটে ক্লিক করে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবেন, অথবা আপনি wordpress.org এর যে থিমগুলো, যে ফ্রি থিমগুলো, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন, অথবা আপনি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটা সার্চ ইনপুট ফিল্ড কিন্তু এখানে রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারবেন, লাইক ধরে নেন যে আপনি ওশেন WP দেখতে পাচ্ছেন, এই যে থিমটা চলে আসলো। আপনি ইনস্টল অ্যান্ড প্রিভিউ ক্লিক করে কিন্তু এটাকে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। যাই হোক এখন আমরা এটা করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো আমি এখান থেকে ব্যাক যাই। অ্যাট ফার্স্ট আপনি যদি খেয়াল করেন যে আমাদের এইখানে গ্লোবাল বলতে একটা বিষয় রয়েছে, হেডার বিল্ডার রয়েছে। তো আমি এখানে ক্লিক করি গ্লোবাল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টাইপোগ্রাফি রয়েছে। তো টাইপোগ্রাফির ভেতর আমাদের অনেক অপশনস রয়েছে। আবার গ্লোবালের আন্ডারে কিন্তু অনেক কিছু রয়েছে, লাইক কালার্স। তারপর আমি যদি আবার ব্যাক যাই, এখান থেকে কন্টেনার রয়েছে, অনেক কিছু, বাটনস রয়েছে, স্ক্রল টু টপ রয়েছে, এই যে স্ক্রল টু টপ। এরপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো এই বিষয়গুলো কি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখন প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এইগুলো একটা কি, এইটা একটা কি। তো আমি হেডার বিল্ডারে ক্লিক করে দেখতে পাচ্ছেন। তো মূলত যখন আপনি এইখানে ক্লিক করার পর, সাপোজ আপনি এখান থেকে যে কোনো একটা অপশন ক্লিক করলেন, হেডার বিল্ডার, এখানে আপনি ক্লিক করলেন। তো হেডার বিল্ডারে ক্লিক করার পর এই যে এইগুলো যেগুলো আসলো, এগুলো হচ্ছে বিভিন্ন সেটিংস এবং কি কন্ট্রোলস বলা হয় আর কি। আমাদের কাস্টমাইজারের যে সেটিংস এবং কি কন্ট্রোল, আপনি যখন ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট শিখবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে। তাই আমি আপনাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতেছি এই বিষয়গুলো।
আর যখন আপনি গ্লোবালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেক কিছু আসলো, এই যে এরকম আবার সেম একই ধরনের অপশনসই আসলো। দেন এখানে ক্লিক করার পর আমাদের সেটিংস এবং কি কন্ট্রোলসগুলো দেখাচ্ছে, বিভিন্ন সেটিংস এবং কি কন্ট্রোলসগুলো দেখাচ্ছে। তো আমি এখান থেকে আবার ব্যাক যাই। তো মূলত যখন আমাদের এরকম একটা অপশনের ভেতর আবার এই যে এরকম থাকবে, তখন আমরা এই প্রথম যেটা এই যে এই গ্লোবালটা হচ্ছে একটা প্যানেল। এই গ্লোবালটা কি একটা প্যানেল। এখন এই প্যানেলের ভেতর বিভিন্ন সেকশন আছে। টাইপোগ্রাফি সেকশন, এগুলোকে বলা হচ্ছে সেকশন। কালার সেকশনস, কন্টেইনার, দেন হচ্ছে বাটনস, এরপর হচ্ছে স্ক্রল টু টপ, এরকম হচ্ছে বিভিন্ন সেকশনসগুলো কিন্তু আমাদের রয়েছে। এবং কি সেকশনসগুলোর ভেতরে আমি টাইপোগ্রাফির ভেতরে কিন্তু আমাদের বিভিন্ন সেটিংস এবং কি কন্ট্রোলস কিন্তু রয়েছে। এই হচ্ছে বিষয়। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেটিংস এবং কি কন্ট্রোল রয়েছে। তো কোন বিষয়গুলো কি করে এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমি এইখান থেকে একটু ব্যাক যাই। ঠিক আছে। তো আবার ব্যাক যাই। আবার এইখানে এই যে এইটা কিন্তু একটা হচ্ছে সেকশন। কারণ হেডার বিল্ডার। এখানে আমি ক্লিক করি। ক্লিক করলে কিন্তু আমাদেরকে সেটিংস অ্যান্ড কন্ট্রোলে নিয়ে আসতেছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি এখন এখান থেকে ব্যাক যাই। আবার ব্রেড ক্রাম্বে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম্বেও আমাদের ডিরেক্টলি কিন্তু কন্ট্রোলস, সেটিংস অ্যান্ড কন্ট্রোলসের মধ্যে নিয়ে আসতেছে। তো এরপর হচ্ছে ব্লগ। এখানে খেয়াল করেন ব্লগটা কিন্তু একটা প্যানেল আমরা বলবো। তো অ্যান্ড এই প্যানেলের ভেতরে আমাদের দুটো সেকশন আছে। দেখতে পাচ্ছেন যে এই যে ব্লগ আর্কাইভ এবং কি হচ্ছে সিঙ্গেল পোস্ট। এবং কি ব্লগ আর্কাইভে ক্লিক করলে এখানে আমাদের ব্লগ আর্কাইভ সেকশনের বিভিন্ন যে সেটিংস অ্যান্ড কন্ট্রোলস সেগুলো দেখাচ্ছে। অ্যান্ড সিঙ্গেল পোস্টে ক্লিক করলেও আমাদের বিভিন্ন সেটিংস অ্যান্ড কন্ট্রোলস কিন্তু দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে বিষয়টা কাজ করে। পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে পেজটাও একটা প্যানেল। দেখতে পাচ্ছেন পেজে ক্লিক করলে আমাদের এই প্যানেল থেকে আমাদের এখানে সিঙ্গেল পেজ এবং কি সার্চ নামে আরও দুটো সেকশনে আমাদেরকে নিয়ে আসলে, এবং কি এগুলোতে ক্লিক করলে তারপর হচ্ছে আমাদের এই রিলেটেড বিভিন্ন যে সেটিংস অ্যান্ড কন্ট্রোল সেগুলো দেখাচ্ছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে সাইড বার রয়েছে। সাইড বারটা একটা সেকশন আর কি বলতে পারেন। এখানে কাস্টমাইজারের একটা সেকশন হিসেবে তারা অ্যাড করছে। তো এর ভেতরে আমাদের বিভিন্ন সেটিংস অ্যান্ড কন্ট্রোল রয়েছে। দেন আমাদের ফুটার বিল্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ফুটারটাকে কাস্টমাইজ করার জন্য। তো এগুলো আমরা দেখবো। এরপর সাইট আইডেন্টিটি, এখান থেকে আপনি আপনার সাইটের যে আইকন, এই যে ফ্যাব আইকন যেটা আর কি, যে এটা যেমন এই যে 10 মিনিট স্কুলের যদি আপনি খেয়াল করেন, এই যে এটা হচ্ছে 10 মিনিট স্কুলের ফ্যাব আইকন। তো আমি আবার এখান থেকে ব্যাক যাই। দেন আপনার মেনুসও কিন্তু আপনি এখান থেকে কিন্তু কাস্টমাইজ অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এই যে আপনার যে মেনু লোকেশন সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন, আপনার থিমের যে মেনু লোকেশন সেগুলো। এর পরবর্তীতে আমি ব্যাক যাই। এখানে উইজেটস রয়েছে আমাদের। তো আপনি কিন্তু উইজেটসও কিন্তু এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এরপর হোম পেজ সেটিংস, এইটা মূলত হচ্ছে আপনার যে এই যে সেটিংস থেকে আপনি যদি রিডিংয়ে যান, এইখান থেকে মূলত আমরা যে কাজটা করি, এখানে দেখতে পাচ্ছেন যে রিডিং সেটিংস, ইয়োর হোম পেজ ডিসপ্লেস। তো এইখান থেকে আমরা যে কাজটা করি এই সেম কাজটাই কিন্তু এখান থেকে করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ইয়োর হোম পেজ ডিসপ্লেস ইয়োর লেটেস্ট পোস্ট আর স্ট্যাটিক পেজ। তো আমি এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি কোনো কিছু করলাম না, ডিফল্ট যেমন আছে এমনই থাক। আমি আবার ব্যাক চাই। এখানে আপনি চাইলে এই যে অ্যাডিশনাল সিএসএস, এখানে চাইলে আপনি কাস্টম সিএসএস কোডগুলো এখানে রাখতে পারবেন, রেখে আপনি পাবলিশ করতে পারবেন আর কি। তো এখন সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোবাল। তো গ্লোবালে ক্লিক করার পর আমাদের টাইপোগ্রাফি রয়েছে। এই টাইপোগ্রাফি বিষয়টা কি? টাইপোগ্রাফি বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার এই টাইপোগ্রাফির উপর নির্ভর করে মূলত হচ্ছে আপনার পুরা ওয়েবসাইটের যে এই যে ফন্টস, এই যে এগুলোকে এক একটাকে ফন্ট বলা হয়, মানে আপনার ওয়েবসাইটের যেই কন্টেন্টগুলো রয়েছে, যেই টেক্সট বেসড যে কন্টেন্টগুলো রয়েছে, যেই লেখাগুলো রয়েছে, তো এইগুলোর যে ফন্টের যে স্টাইলগুলো, এগুলোর স্টাইলগুলো কীরকম হবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো গ্লোবালের আন্ডারে এই টাইপোগ্রাফিতে যদি আমি যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা প্রিসেট এখানে দেয়া আছে। আপনি এখানে ক্লিক করেন, দেখেন এই প্রিসেটটা সিলেক্ট করলে কীরকম দেখায়, এই যে এরকম দেখাবে। হেডিংয়ে ক্লিক করেন, এটা হচ্ছে ল্যাটো এবং কি লরা। দেন আপনি আরেকটা দেখেন এই যে মনসেরেট অ্যান্ড সোর্স অ্যান্ড প্রো সিলেক্ট করলে এরকম দেখা হবে আমাদের সাইটের যেই টেক্সট বেসড কন্টেন্টগুলো রয়েছে। তো এরপর হচ্ছে আরও রয়েছে এই যে বিভিন্ন প্রিসেট এখানে রেডিমেড তৈরি করা আছে। আপনি চাইলে এখানে জাস্ট ক্লিক করেন, একদম ডিফল্ট অবস্থায় যেমন ছিল তেমন হয়ে যাবে। তো এরপর এখানে খেয়াল করেন যে বেস ফন্ট, বডি ফন্ট, আপনার সাইটের বডি ফন্টটা কী হবে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে খেয়াল করেন জাস্ট এই যে পেন্সিল আইকনগুলো যে রয়েছে এখানে। তো আমি যদি আপনাদেরকে এই যে পেন্সিল আইকনগুলো, এই পেন্সিল আইকনগুলো, তো আপনি বডি ফন্টগুলো চেঞ্জ করতে চাইলে পেন্সিল আইকনে ক্লিক করেন। এখান থেকে ডিফল্ট অবস্থায় দেওয়া আছে হচ্ছে কি রোবোটো নামে একটা ফন্ট ফ্যামিলি, এবং কি এটার একটা ফন্টের ওয়েট আছে, এবং কি ফন্টের সাইজটা দেওয়া আছে হচ্ছে 17 পিক্সেল।
তো এই হচ্ছে বিষয়গুলো। আমি এখন যে কাজটা করব, আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি এখান থেকে দিয়ে দেখবেন যে কোন বিষয়টা আপনার ভালো লাগে। এই যে এইটা একটা রক 3D, এই যে রক সল্ট দেখতে পাচ্ছেন? ও মাই গড! একদম সাইটের লুকসই একদম চেঞ্জ হয়ে যায়। তো এই যে ফার্স্ট থিং এটা হচ্ছে রককিট, এরপর রোপা, স্যান্স দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের রুবিক, একটা খুব ভালো ফন্ট ফ্যামিলি রুবিক। এই যে এরকম দেখায় রুবিক সিলেক্ট করলে। তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা রাখবেন। এরপর ফন্টের যে ওয়েট আপনি এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ফন্টের ওয়েট দেখতে পাচ্ছেন, ফন্ট ওয়েট, সেমি বোল্ড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেমি বোল্ড 600 এই ফন্ট ওয়েটটা দেওয়ার পর আমাদের সাইটটার লুকসটা এরকম দেখাচ্ছে। আমাদের স্যারের যে ফন্টগুলো সেগুলো এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে আরও বাড়াতে পারবেন, লাইক আলট্রা বোল্ড 900 দিলাম। সেই ক্ষেত্রে দেখবেন যে অনেক কিন্তু এটা বোল্ড হয়ে গেছে, অনেক আগের থেকে কিন্তু বোল্ডের পরিমাণটা অনেক বেশি। তো এর পরবর্তীতে আপনি যদি নিচের দিকে আসেন, এখানে দেখতে পাবেন যে আমাদের ফন্ট সাইজ রয়েছে। আপনি এখান থেকে কিন্তু ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারবেন। সাপোজ আমি এটাকে বাড়িয়ে দিই, 24 দিলাম, 24 পিক্সেল। সেক্ষেত্রে এই যে খেয়াল করেন যে এগুলো কিন্তু 24 পিক্সেল হয়ে গেছে। আরও যদি বাড়াতে চান 109, এই যে দেখেন কত বড় বড় হয়ে গেছে। আমি এত বড় চাই না, আমি ডিফল্ট যেমন ছিল লাইক 18 পিক্সেল দিয়ে দিই। আর এখান থেকে এটাকে আমি মিডিয়াম 500 করে দিলাম আমাদের ফন্ট ওয়েটটা। ঠিক আছে, এখন এটা অনেকটা সুন্দর লাগতেছে। এরপর আপনি আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে লাইন হাইটটা সেটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 1.65 EM দেয়া রয়েছে। তো এইখানে এর পরবর্তীতে যদি আপনি একটু খেয়াল করেন যে আমাদের এখানে হচ্ছে এই যে এইটা যেটা একদম ফাঁকা আছে, আপনি এটা হচ্ছে মূলত হচ্ছে লেটার স্পেসিং। একটা লেটারের সাথে আরেকটা লেটারের যে স্পেসিং, আমি যদি এটাকে একটু বাড়াই, সাপোজ 5 পিক্সেল দেই, দেখবেন যে একটা লেটারের সাথে আরেকটা লেটার 5 পিক্সেল করে স্পেসিং হয়ে গেছে আর কি। তো আর এই লাইন হাইটটা মূলত আমরা বুঝতে পারবো যদি আমাদের একটা প্যারাগ্রাফ থাকে। সাপোজ আমি একটা কাজ করি, এখান থেকে আমি ব্লগ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যাই। ঠিক আছে, এখান থেকে আমি লাইন হাইটটা ফর এক্সাম্পল আমি 2.65 করে দিই। তার আগে এখানে খেয়াল করি, এখন দেখতে এরকম দেখাচ্ছে এটা, তাই না? লেটার স্পেসিং এরকম। আমি এটাকে আপাতত লাইন হাইটটা 2.65 দিয়ে পাবলিশ করি। আপনি যেটাই করেন না কেন অবশ্যই পাবলিশ করবেন যে কোনো কিছু করার পর। তো পাবলিশ করে এখন আমি এটাকে এই যে খেয়াল করেন যে আমাদের লাইন হাইটটা কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। আপনি যদি আরও বাড়াতে চান, সাপোজ আপনি 3.65 করতে চান, একটার সাথে আরেকটা লাইন হাইট দেখবেন যে অনেক বেড়ে যাবে। এখানে খেয়াল করেন, রিলোড করি, খেয়াল করেন আরও কিন্তু বেড়ে গেছে। আপনি যদি আরও বাড়াতে চান, ফর এক্সাম্পল 5.65 পাবলিশ করি আমি। ঠিক আছে, আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন আরও কিন্তু এটা বেড়ে গেছে। আমি এত না বাড়াই, আমি জাস্ট 1.65 লাইন হাইট দিলাম যেমন ডিফল্ট অবস্থায় ছিল। রিলোড করি এখন। ঠিক আছে, তো আর লেটার স্পেসিং যেটা আমি যে কাজটা করব, এটাকে একটু কেটে দিই, জাস্ট ইউআরএলটা রাখি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এখন এরকম দেখাচ্ছে, একদম পারফেক্ট। আর লেটার স্পেসিংও এত বাড়াবো না, জাস্ট আমি লেটার স্পেসিং 0 করে দিই। লেটার স্পেসিং আমাদের দরকার নেই, পাবলিশ করি। ঠিক আছে, রিলোড করি আমি, দেখতে পাচ্ছেন এখন একদম ঠিকঠাক সব কিছু। তো এরপর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফন্টের যে আপনি এখান থেকে ফন্টের যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ওয়ার্ড এখানে স্টার্ট হচ্ছে প্রথম যে লেটারটা এটা হচ্ছে বড় হাতের। আপনি যদি চান যে সব ছোট হাতের হবে, সেই ক্ষেত্রে আপনি এই যে এটাকে সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন, অ্যান্ড দেন আপনি পাবলিশে ক্লিক করেন। তো এখন এই যে ফার্স্ট থিম সব কিন্তু একদম ছোট হাতের হয়ে গেছে। আমি যদি একটু রিলোড করি আপনাদের জন্য, এখানে খেয়াল করেন সব এই যে বডি ফন্ট এভরিথিং সব কিন্তু একদম ছোট হাতের হয়ে গেছে। তো আপনি যদি চান যে ফার্স্ট লেটারটা জাস্ট হচ্ছে ক্যাপিটাল লেটার থাকবে, সেক্ষেত্রে আপনি এটাকে ক্যাপিটাল লেটার করে দেন। এই যে এইটা সিলেক্ট করে দেন, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল। তো আপনি যদি চান যে সব বড় হাতের হবে, সেক্ষেত্রে আপনি আপার কেস যদি চান সব কিছু, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেন, পাবলিশ করেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা গ্লোবালের আন্ডারে, দেখতে পাচ্ছেন যে গ্লোবালের আন্ডারে আমরা টাইপোগ্রাফিতে আছি। তো এটা কিন্তু পুরা ওয়েবসাইটে আপনি একটা চেঞ্জ করলে কিন্তু সেটা কিন্তু পুরা ওয়েবসাইটেই কিন্তু ইফেক্টটা পড়বে। দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে যে আমাদের সাইটের যে টাইটেলটা কিংবা লোগো যেখানে, সেটার উপরেও কিন্তু ইফেক্ট পড়তেছে। এই যে পেজের যে টাইটেলটা হোম, এইখানেও ইফেক্ট পড়তেছে। দেন এই যে নিচে যে ফুটারের যে কপিরাইট, এইখানেও কিন্তু ইফেক্টটা পড়তেছে। এবং কি ব্লগ
আমাদের যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা যে নেভিগেশন রয়েছে, নেভিগেশন মেনু, এইখানেও কিন্তু ইফেক্টটা পড়তেছে। আমি যদি একটা সিঙ্গেল ব্লগ পোস্টে যাই, এখানেও কিন্তু ইফেক্টটা পড়তেছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন যে গ্লোবালের আন্ডারে যে আমাদের এই যে এই সেকশনগুলো রয়েছে, এগুলোতে যদি কোনো চেঞ্জেস আমরা করি, পুরো ওয়েবসাইটে কিন্তু সেটার ইফেক্টটা পড়বে। টাইপোগ্রাফিতে আমি যাই, বডি, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। এখন আমি একটা কাজ করি, এগুলো ডিফল্ট যেমন ছিল এমনই রেখে দিই। এইটা আপনার অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে আমাদের যে টাইপোগ্রাফির যে কেসটা, সেটা প্রত্যেকটা ওয়ার্ড কীরকম হবে, ক্যাপিটাল কেস হবে নাকি লোয়ার কেস হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতেছিলাম। আমি ডিফল্ট অবস্থায় ছিল হচ্ছে যেটা, এটাই করে দিলাম। কোনোটাই সিলেক্ট করলাম না, জাস্ট ডিফল্ট যেমন ছিল এমনই রাখলাম, পাবলিশ করি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এরকম। তো এরপর এখানে যদি খেয়াল করেন যে আমাদের এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের, আপনি যদি চান যে প্রত্যেকটা টেক্সটের আন্ডারে, প্রত্যেকটা সেন্টেন্সের আন্ডারে আপনি আন্ডারলাইন চান, সেক্ষেত্রে যে এটা সিলেক্ট করে দেবেন, পাবলিশ করেন, দেন আপনি রিলোড করেন, দেখবেন যে সব প্রত্যেকটা সেন্টেন্সের আন্ডারে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আন্ডারলাইন চলে আসছে। আপনি যদি যেরকম ওভারলাইন চান, উপর দিয়ে পাবলিশ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে এরকম হয়ে গেল। তো আমি এটা ডিফল্ট যেমন ছিল এমনই রেখে দিয়ে পাবলিশ করি। ঠিক আছে, রিলোড করি, ওকে। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি এই যে হেডিং ফন্টস নিয়ে এখন আমরা কাজ করব, চলুন। তো হেডিং ফন্টস বিষয়টা কি? হেডিং ফন্টস বিষয়টা হচ্ছে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের, যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে এইটা একটা পোস্টের, এই যে এটা কিন্তু একটা হেডিং ট্যাগের ভেতরে। হেডিং ট্যাগটা কি, এটা আপনারা যদি কখনো HTML CSS শিখেন তখন বুঝতে পারবেন। এই যে এই টাইটেলটা একটা H1, H2, H3 এরকম হচ্ছে হেডিং ট্যাগের মোট 6টা ট্যাগ আছে, H1, H2, H3, H4, H5, H6। তো এইখান থেকে সাপোজ আমি যদি এটাকে একটু একটা কাজ করি, আপনাদেরকে যদি একটু বোঝানোর, একটু যদি এটাকে জাস্ট মাউসের রাইট সাইডে আমি ক্লিক করব, ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, ঠিক আছে। এখানে যদি একটু খেয়াল করেন যে এইটা কিন্তু আমাদের H1 ট্যাগের ভেতরে, এই যে খেয়াল করেন H1 ট্যাগের ভেতরে, তো এর জন্য কিন্তু এটাকে হেডিং বলা হচ্ছে আর কি, এটাকে আমরা হেডিং ফন্টস বলবো আর কি। এবং কি এর পাশাপাশি যদি আমি এই যে এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করে যে এইটাকে, এই লোগোটাকেও, আই মিন আমাদের সাইটের যে টাইটেল, এটাকেও যদি সিলেক্ট করি, আপনি যদি একটু খেয়াল করেন যে আমাদের এইটাও কি আমাদের হচ্ছে, এটা একটা ডিভ স্প্যান হোম ফার্স্ট থিম কাস্টমাইজ, তো এইটা আমাদের ডিভের ভেতর আছে যদিও, সাইট ব্র্যান্ডিং, ওকে। যাই হোক, এটাকে আমি কেটে দেই। আপনি যদি একটু খেয়াল করেন, এটাও কিন্তু মূলত হচ্ছে আমাদের এই যে আমাদের যে পেজের যে টাইটেলগুলো, এটাকে যদি আমি একটু দেখি ইন্সপেক্ট করে, এটাও কিন্তু একটা হেডিংয়ের ভেতর। যদি এখানে যাই, খেয়াল করেন এই যে H1 এর ভেতরে এটা দেখতে পাচ্ছেন যে H1 এন্ট্রি টাইটেল। তো এইগুলাকে মূলত হচ্ছে হেডিং ফন্ট বলা হয়। তো এই হেডিং ফন্টের স্টাইলটা কীরকম হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যদি আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলিতে আছে ইনহেরিট বলতে কি বোঝাচ্ছে? ইনহেরিট হচ্ছে এইটার যে প্যারেন্ট রয়েছে সেটা থেকে হচ্ছে আপনার ইনহেরিট করতেছে আর কি। এটার যে আপনার যে সাপোজ এই হেডিং ফন্টের প্যারেন্ট হচ্ছে আপনার বডি ফন্ট। তো এখন যে কাজটা করতেছে, বডি ফন্টে যে ফন্ট ফ্যামিলিটা সিলেক্টেড অবস্থায় আছে, তো হেডিং ফন্টটা সেইটা ব্যবহার করতেছে, এই হচ্ছে বিষয়টা। তো যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো, বাট ডিফল্ট অবস্থায় এটা ইনহেরিট দেওয়া আছে। সাপোজ আমি আমার ক্ষেত্রে দিলাম হেলভেটিকা, সেই ক্ষেত্রে আপনি খেয়াল করেন আমি হেলভেটিকা এরকম দেখাচ্ছে, আমি অন্য আরেকটা দিই কুরিয়ার, ঠিক আছে। এখন খেয়াল করেন যে এই যে আমাদের যে হেডিং ফন্টস সেগুলো কিন্তু এই যে কুরিয়ার হয়ে গেছে, বাট এই যে বডি ফন্টস, এটা এই যে নেভিগেশন দেখতে পাচ্ছেন যে নেভিগেশন, এটা কিন্তু আমাদের বডি ফন্টস। তারপর হচ্ছে আপনার এই যে নিচে যে কপিরাইট, এগুলো কিন্তু আপনার বডি ফন্টসের আন্ডারে রয়েছে। তো এর জন্য কিন্তু এগুলো আগের মতনই আছে। তো আমি যেহেতু এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিয়েছি, এটা এরকম হয়ে গেছে। আপনি ফন্টের ওয়েটটাও দেখতে পাচ্ছেন যে ইনহেরিট দেখাচ্ছে, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন। তো এরপর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে লাইন হাইট, সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনার যে এই যে লেটার স্পেসিং হেডিং ফন্টসের জন্য সেটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি দিলাম যে 5 পিক্সেল, এই যে দেখেন লেটার স্পেসিংটা কতটুকু, মানে দেখতে পাচ্ছেন একটা লেটার থেকে আরেকটা লেটারের কতটা স্পেস তৈরি হয়ে গেলো। যাই হোক, আমি এটা চাই না, তো দ্যাটস ইট, এটাকে রিমুভ করে দিলাম। এবং কি যে এই বিষয়গুলোকেও কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে, যে কোনটা কোন কেসের হবে, ক্যাপিটাল কেসের হবে নাকি শুধু ফার্স্ট লেটারটাই প্রত্যেকটা ওয়ার্ডের ক্যাপিটাল কেসের হবে, আই মিন বড় হাতের হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
আমি আর কোনো কিছুই করতেছি না এখানে, জাস্ট পাবলিশে ক্লিক করতেছি। তো এরপর এই যে হেডিং ফন্টস এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। H1 এই যে খেয়াল করেন যে আমি একটু আগে যে বিষয়টা বললাম, এরকম কিন্তু আমাদের ৬ টা ফন্ট আছে। H1, H2, H3, H4, H5, H6 তো এরকম ৬ টা ট্যাগ আরকি। ৬ টা ট্যাগের জন্য আপনি কিন্তু ৬ ধরনের ফন্ট ফ্যামিলি চাইলে এখান থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রয়েছে প্যারাগ্রাফ মার্জিন বটম। তো এই বিষয়টা হচ্ছে সাপোজ আমি একটা কাজ করি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি এইখানে একটা ব্লগ পোস্ট ওপেন করি। এটাকেই ওপেন করি সাপোজ। তো এইখানে যদি আমি একটু এডিটে যাই, এডিট পোস্ট। ঠিক আছে। তো আমি এইখানে যখন আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট এটা। তো এইখানে আমাদের প্যারাগ্রাফ কোনগুলা? তো তার আগে একটা কাজ করি। এটাকে আমি কনভার্ট টু ব্লকস, ওকে ব্লকসে কনভার্ট করে নিই। ঠিক আছে। তো এখানে যদি একটু খেয়াল করেন আমাদের প্যারাগ্রাফ কোনটা? এটা হচ্ছে একটা হেডিং, এইটা একটা লিস্ট আইটেম, এটাও একটা হেডিং, এটা একটা লিস্ট আইটেম। তো এখানে কোনো প্যারাগ্রাফ নাই। আমরা অন্য কোনো একটাকে ওপেন করি। ফর এক্সাম্পল এটাকে লিভ নেই। এইখানে আমি একটু এডিট পোস্ট চাই, দেখি এখানে প্যারাগ্রাফ কোনটা। এটা একটা লিস্ট আইটেম, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা হেডিং, এটা একটা প্যারাগ্রাফ। তো এইখানে কিন্তু আমাদের দুটো প্যারাগ্রাফ আছে। তো আমরা যদি এটাকে একটু ভিউ করি দেখতে পাচ্ছেন যে আমাদের ওকে ঠিক আছে। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে খেয়াল করেন যে আমাদের প্যারাগ্রাফ মার্জিন বটম এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করি। ডিফল্ট অবস্থায় কোনো কিছুই নাই। তো এইটা মূলত হচ্ছে ইএম এর মিনিংটা হচ্ছে এটার যে ফন্ট সাইজ, সাপোজ এই প্যারাগ্রাফটার যে ফন্ট সাইজ, তো সেটা হচ্ছে 1 ইএম। আপনি 2 দিলে এই ফন্ট সাইজের 2 গুণ হবে আর কি। তো আমি এখানে দিলাম যে আপনার 3 দিয়ে আমি পাবলিশ করলাম। ঠিক আছে, পাবলিশ করলাম। এখন আমরা এইখানে দেখব যে এটার প্যারাগ্রাফ কোনটা। এটা একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে এইটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, তাই না? তো এগুলা, এটা হচ্ছে একটা হেডিং, তো আমাদের এটাও একটা হেডিং। তো আমাদের এই দুইটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ এবং এটা একটা প্যারাগ্রাফ, এই দুটোর নিচে দেখবেন যে একটা মার্জিন বটম চলে আসছে, মানে নিচে মার্জিন চলে আসছে আর কি। তো আমরা একটু রিলোড করি, একটু খেয়াল করেন এইটা অ্যান্ড এইটা, তো এইটা অ্যান্ড এইটাই, তো এই দুটো রিলোড করি। এই যে খেয়াল করেন, আশা করি বিষয়টা আপনারা খেয়াল করছেন। তো একটা কিন্তু মার্জিন বটম চলে আসছে। তো এই ফন্ট সাইজের আপনার দেখতে পাচ্ছেন যে 3 গুণ। তো আমি একটা কাজ করি, এটাকে সাপোজ আপনি 5 দিয়ে দেন, 5 ইএম। রিলোড করে আমি দেখতে পাচ্ছেন যে 5 গুণ। তো এইভাবে বিষয়টা কাজ করে। আর 1 দিলে এটা কোনো কিছু হবে না, কারণ 1 মানে হচ্ছে সেম আর কি। তো 1 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে কি হয়? 1 ইন্টু 1 1ই হয়। সো বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতেছে। আর এটাকে ডিফল্ট অবস্থায় রেখে দিলে তো কোনো কিছুই হবে না। এই বিষয়টা আপনারা এমনিতেই বুঝতে পারতেছেন। তো এই হচ্ছে বিষয়টা, ডিফল্ট অবস্থায় এরকম থাকে আর কি। তো এরপর হচ্ছে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস। তো গ্লোবালি আপনি যদি চান যে আপনার যে কন্টেন্টগুলো, খেয়াল করেন যে আন্ডারলাইনটা অন আছে, তো আপনি যদি এটাকে অফ করে দেন, পাবলিশ করেন, ঠিক আছে, রিলোড করেন, এই যে দেখেন আপনার কন্টেন্টের যে আন্ডারলাইনগুলো সেগুলো কিন্তু চলে গেছে। তো এটাকে আপনি অন করে দিতে পারেন যে যেগুলো লিঙ্কস থাকবে, আই মিন যেগুলো ক্লিক করে অন্য আরেকটা পেজে যাওয়া যাবে, সেগুলো এরকম আন্ডারলাইন হয়ে থাকবে। তো আমি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিষয়টা। এই যে আমাদের আন্ডারলাইনগুলো কিন্তু চলে আসছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, একেক থিমের অপশনস কিন্তু একেক রকম। এইখানে যেমন এই যে বেস ফন্ট রয়েছে, হেডিং ফন্ট রয়েছে, প্যারাগ্রাফ মার্জিন বটম রয়েছে, আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস রয়েছে। অন্য থিমে কিন্তু এই অপশনসগুলো নাও থাকতে পারে। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন থিম যখন আপনি কাস্টমাইজ করবেন, তখন আপনি অবশ্যই সেই থিমটা আগে আপনি 30 মিনিট 1 ঘন্টা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। তারপর কিন্তু থিমটা আপনারা কাস্টমাইজ করা শুরু করবেন আরকি। তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে কি হচ্ছে আরকি। তো আমি এখান থেকে ব্যাক যাই। তো এইখানে ব্যাক আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল প্যানেলের আন্ডারে আমাদের কালার্স বলতে আরেকটা সেকশন রয়েছে। আমি যদি এখানে সিম্পলি ক্লিক করি কালার্স, এখান থেকে আমরা আমাদের পুরো যে ওয়েবসাইটটার এই পুরো থিমটার কালারগুলোকে কন্ট্রোল করতে পারবো। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন যে আমাদের বেশ কয়েকটা কালার প্যালেট এখানে কিন্তু রয়েছে অলরেডি। আমি যদি এই যে পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে কালার প্রিসেট 1 এইরকম কালার প্রিসেট 2, কালার প্রিসেট 3 এরকম বিভিন্ন কালার প্যালেট কিন্তু ইতিমধ্যে
এখানে দেয়া আছে। সাপোজ আমি এখান থেকে একটা কালার প্যালেট সিলেক্ট করি। এরকম গ্রিন টাইপের। ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে নেভিগেশন লিঙ্ক, আই মিন আমাদের যে নেভিগেশন মেনু যেটা এবং কি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কপিরাইটেড যে লিঙ্ক, এটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এইরকম হয়ে গেছে আরকি। আমি এটাকে পাবলিশ করি। পাবলিশ করে আমাদের এই যে ব্লগ পেজে যাই। খেয়াল করেন। এই যে দেখতে পাচ্ছেন পুরা সাইটটা কিন্তু এরকম হয়ে গেছে। যদি নট অ্যাকচুয়ালি হিয়ার। আমি যদি এইটা ব্লগ পেজে যাই, দেখব যে আমাদের পুরা সাইটের যে ক্যাটাগরি এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি কিন্তু এই যে এইখানে আমাদের কি কালার দেখাচ্ছে যে এই যে স্টাইল 1 এ দেখতে পাচ্ছেন যে ১ টা কালার, ২ টা কালার, ৩ টা, ৪ টা, ৫ টা। তো এই ৫ টা কালার কিন্তু এখান থেকে কিন্তু আপনি নিজের মন মতন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে এগুলো দেয়া আছে। যে কালার 1, কালার 2, কালার 3, 4, 5 সবগুলোই আরকি। তো এগুলা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। যাই হোক আমি এখন এটা করব না। এরপরও আপনি আপনার থিমের যে অ্যাকসেন্ট কালার যেটা সেটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে। তো এর পরবর্তীতে আপনার যে লিঙ্কস, থিমের যে ডিফল্ট লিঙ্কস কালার থাকবে গ্লোবালি, সেইটা কি টাইপের কালার হবে? যেমন এখন যদি একটু খেয়াল করেন আপনি, এই যে লিঙ্কসগুলোর কালার কি? লিঙ্কসগুলোর কালার দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এই টাইপের একটা গ্রিন টাইপের এবং কি হোভার করলে একটু গ্রিনটা আরেকটু ডার্ক টাইপের আরকি গ্রিন হচ্ছে। তো এখানে কিন্তু ওইভাবে এটা দেয়া আছে যে লিঙ্কস, খেয়াল করেন যে লিঙ্কস এটার কালার কোডটা হচ্ছে #4B সরি আপনার 54B435। তো এরপর হচ্ছে আমি যদি এখানে যাই আর এইটার কালার কোডটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট আরকি। এটা একটু গাঢ় আরকি। আপনি চাইলে আরেকটু দিতে পারেন। যে হোভার করলে একটু গাঢ় হবে। ওকে, ঠিক আছে। তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি। রিলোড করি। ওকে। এখন মাউসের কারশনে এই যে দেখেন যে হোভার করলে কিন্তু লিঙ্কের উপর আরও গাঢ় হচ্ছে আরকি। এই হচ্ছে বিষয়। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের হেডিংয়ের কালারগুলো আপনি এখান থেকে কিন্তু ডিফাইন করে দিতে পারবেন। যেমন এখন এই যে ব্ল্যাক টাইপের আছে। আমি সাপোজ হেডিং 1 থেকে হেডিং 6 এর যে কালারগুলো, সেগুলো ধরে নেন যে আপনি চাচ্ছেন যে রেড টাইপের থাকবে। তো ওইটা দিয়ে অবশ্যই এটা আমি যে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসি। ঠিক আছে, এই টাইপের থাকবে। তো পাবলিশ করেন, রিলোড করেন। ঠিক আছে, এই যে দেখেন রিলোড করলে কীরকম দেখায় টাইটেলের কালারগুলো। তো এরপর হচ্ছে বডি টেক্সটগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে বডি টেক্সটের যে কালারগুলো সেগুলো। তো আর তারপর আমাদের এখানে খেয়াল করেন বর্ডার্সের কালার কীরকম হবে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেন আপনার এখানে যে সাইড ব্যাকগ্রাউন্ড, তো সাইড ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু চেঞ্জ করি এখান থেকে। সাপোজ আমি এটাকে সাইড ব্যাকগ্রাউন্ড এরকম দিলাম। তো পাবলিশে ক্লিক করি, রিলোড করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো সাইড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমাদের যে ব্লগ পেজ এবং কি ব্লগের যে সিঙ্গেল পেজ, এই দুটো পেজের উপর ইফেক্ট পড়ে। বাট আমরা যদি কোনো পেজে যাই, সাপোজ হোম পেজে যাই, অ্যাস্ট্রা থিমে কিন্তু এই ইফেক্টটা পড়ে না। দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড ব্যাকগ্রাউন্ড মানে শুধু হচ্ছে ব্লগ অ্যান্ড ব্লগ সিঙ্গেল। এই যে দেখেন অ্যাবাউট আস পেজেও কিন্তু এটা পড়ছে না। আমাদের অ্যাবাউট আস, হোম পেজ এগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ডের কালারটা, সেই ক্ষেত্রে এখানে এই যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড এটা আপনি দেন। সাপোজ আপনি রেড চান, এই যে খেয়াল করেন এখন কিন্তু ইফেক্টটা পড়তেছে। তো এই হচ্ছে বিষয়। পাবলিশ করি আমি, রিলোড করি আমি। দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এই যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডটা যখন চেঞ্জ করি তখন কিন্তু পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু চেঞ্জ হয়। এই হচ্ছে বিষয়গুলো, এইভাবে কাজ করে। তো এগুলো আপনারা একেক থিমে কিন্তু একেক রকম অপশন পাবেন। আগেই কিন্তু আমি আপনাদেরকে এই বিষয়টা এর আগের যে সেকশনটা আমরা যখন কাস্টমাইজ করতেছিলাম তখন কিন্তু আপনাদেরকে এই বিষয়টা আমি বলেছি। তো যাই হোক, এরপর আমাদের টাইপোগ্রাফি কালার্সের পর আমাদের সাইটের যে এই অ্যাস্ট্রা থিমের আরেকটা সেকশন এখানে রয়েছে, লাইক আপনার কন্টেইনার। এটা হচ্ছে কন্টেইনার সেকশন। তো দেখতে পাচ্ছেন, তো এই কন্টেইনার সেকশনের আন্ডারে আমাদের দেখতে পাচ্ছেন কন্টেইনারের লেআউটটা কীরকম হবে। এখানে 3টা লেআউট আছে, নর্মাল, ন্যারো এবং কি হচ্ছে ফুল উইডথ। তো আমরা এখন যে কাজটা করব, একটু ব্লগে যাই। তো এটা হচ্ছে এখন নর্মাল অবস্থায় আছে। আমি যদি এটাকে ন্যারো দিই, ন্যারো দিয়ে যদি পাবলিশ করি, রিলোড করি, দেখবেন যে এটা একদম ন্যারো হয়ে গেছে। তো এটার উইডথ ন্যারো, এই যে ন্যারো কন্টেইনারের উইডথ হচ্ছে 750 পিক্সেল মাত্র। আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন। সাপোজ আপনি এটা এখান থেকে বাড়ালেন 847 দিলেন, রিলোড করেন, এই দেখেন একটু কিন্তু বাড়ছে আর কি। তো আরও বাড়ান আপনি, সাপোজ 1000 দিলেন, রিলোড করি, দেখতে পাচ্ছেন যে আরেকটু কিন্তু বাড়ছে। তো আমরা ডিফল্ট যেমন ছিল তেমনই রাখি 750, রিলোড করি। আর এটা আরেকটা আছে হচ্ছে ফুল উইডথ দিলে একদম এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, দেখবেন এটা খেয়াল করেন একদম ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেল। এই হচ্ছে বিষয়টা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে
সিম্পলি আমি একটা কাজ করি, আমাদের এটাকে নর্মাল করে দেই, পাবলিশ করি, রিলোড করি, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। অ্যান্ড এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করেন যে আমাদের রিলোড করি আমি, আমাদের এটাকে কেটে দেই, ঠিক আছে। এই যে ব্লগের যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে একটা করে কিন্তু বক্সের ভেতর রয়েছে, এই যে যেমন এই যে এই ব্লগ পোস্টগুলো কিন্তু একটা বক্স টাইপের একটা কিছুর ভেতর রয়েছে, যেমন এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে বক্সের ভেতর কিন্তু এগুলো রয়েছে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সিম্পলি এটাকে যে আনবক্সড যদি করে দেই, পাবলিশ করি, দেখবেন যে ব্লগের কন্টেন্টগুলো এই যে আনবক্সড অবস্থায় হয়ে গেছে। এই যে এইটাও দেখবেন যে একদম কোনো বক্সের ভেতর থাকতেছে না, এই হচ্ছে বিষয়। আমি এগুলোকে বক্সড করে দিই কারণ এটাই বেশি সুন্দর লাগে। রিলোড করি। তো আমাদের যদি এখানে যদি উইজেটস থাকতো, আই মিন সাইড বারের যে উইজেটসগুলো সেগুলো যদি থাকতো, যদি থাকতো তাহলে কিন্তু আমাদের যে সাইড বার উইজেটস ওইগুলো কিন্তু একটা বক্সের ভেতর চলে আসতো। এখন যেহেতু আমাদের শুধু ব্লগের কন্টেন্ট আছে, এর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ব্লগ কন্টেন্টগুলো এই যে বক্সের ভেতর আর কি দেখাচ্ছে আমাদেরকে। তো এই হচ্ছে বিষয়টা। আপনি চাইলে কিন্তু এই যে কন্টেনারের উইডথ তো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখন এরকম দেখাচ্ছে, আপনি আরেকটু বাড়াতে চান, ফর এক্সাম্পল লাইক 1400 করতে চান, ঠিক আছে। এই যে খেয়াল করেন যে কন্টেনারের আমি যদি আরও বাড়াই, এই যে দেখেন এই যে এইখানে কিন্তু এই যে উইডথ বাড়তেছে আর কি। তো এটা কিন্তু সব পেজের উপরে ইফেক্ট পড়বে। সাপোজ আমি 1400 করে দিই, 1400 পাবলিশ, 1401 রিলোড করি, দেখবেন যে এখানেও কিন্তু ইফেক্টটা পড়ছে। এই যে খেয়াল করেন, এখানে যদি করে দিই দেখবেন যে এখানেও কিন্তু আপনার যে ইফেক্টটা সেটা কিন্তু পড়ছে। তো এই হচ্ছে বিষয়টা। আমি একটা কাজ করি, এটাকে সিম্পলি এটা ডিফল্ট অবস্থায় যেমন ছিল 1200 এমনই রেখে দিই। ওকে, রিলোড করি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিষয়গুলো কাজ করে। আমি এখান থেকে আবার ব্যাক করি। এরপর এখানে আমাদের বাটনস রিলেটেড যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনি বেশ কয়েকটা প্রিসেট কিন্তু এখানে তৈরি করা আছে। আমাদের দেখতে পাচ্ছেন বাটন, তারপরে যে বর্ডারের আমাদের যে বাটনের যে বর্ডার রেডিয়াস টাইপের, আবার একদম পুরোপুরি 50% রেডিয়াস, এরকম কিন্তু বেশ কয়েকটা প্রিসেট কিন্তু তৈরি করা আছে। এগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন আপনার বাটনের টেক্সট কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, দেন বর্ডার কালার কী হবে, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। প্যাডিং কোনটা কীরকম হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি সাপোজ এখানে যাই এর ভেতর, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এটা একটা বাটন, যেমন আমি একটা কাজ করি, এটাকে যদি এরকম করে দিই, পাবলিশ করি, রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন যে স্টাইলটা কিন্তু এরকম হয়ে গেল, এই যে রাউন্ডেড, দেখতে পাচ্ছেন এই যে রাউন্ডেডই কিন্তু হয়ে গেল। তো এরপর আপনি বাটনের যে টেক্সট কালার, এটা আপনি কীরকম চান, এখানে এখন ওরকম ব্ল্যাক আছে, আপনি টেক্সট কালার সাপোজ হোয়াইট চান, অ্যান্ড দেন আপনি পাবলিশ, রিলোড করি আমি, তো দেখতে পাচ্ছেন তো এরকমই কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় হোয়াইট আছে, অ্যান্ড হোভার করলে একটু চেঞ্জ হয় আর কি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আপনি এখান থেকে নিজের মতন করে কন্ট্রোল করতে পারবেন ডিফল্ট অবস্থায় কেমন হবে, এবং কি হোভারের বিষয়টা হচ্ছে আপনি যখন মাউসের কার্সরটা নেবেন তখন এই বিষয়টা কেমন হবে। তো আমি সাপোজ দিলাম যে এই টাইপের হবে, পাবলিশ করি, রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে মাউসের কার্সর নিলে আমাদের কীরকম হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রিন হয়ে যাইতেছে, এবং কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে ডিফল্ট অবস্থায় হচ্ছে আমাদের রেড আছে, এবং কি হোভার করলে যে ওই টাইপের গ্রিন হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর কিন্তু আমাদের এখানে অনেক কিছু রয়েছে, তো এখন চলুন এগুলো নিয়ে একটু কথা বলি। তো এইখানে বর্ডারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই যে বর্ডারের কালার। তো এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, এখানে ক্লিক করি, ঠিক আছে। এরপর সাপোজ আমি এখান থেকে একটু এরকম কিছু একটা করি, এটা নর্মাল অবস্থা, অথবা আরেকটু গাঢ় একটা কিছু করি, ঠিক আছে। তো ঠিক আছে, এরপর এখানে হোভার করলে কীরকম হবে, সাপোজ হোভার করলে রেড হবে, দেখি, পাবলিশ করি, রিলোড করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বর্ডার, আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, বর্ডারের কালার দেওয়ার আগে অবশ্যই বর্ডারের যে উইথ এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এটা আপনি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বর্ডার উইথ কতটুকু হবে। আপনি যদি সাপোজ এখানে 2 দিলাম, দেখতে পাচ্ছেন যে টপ, রাইট, বটম, লেফট চারদিক থেকে 2 পিক্সেল করে হচ্ছে আমাদের বর্ডার পাবে। আমি এটাকে পাবলিশ করি, ঠিক আছে, রিলোড করি,
ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, বর্ডার কিন্তু চলে আসছে। বাট আমি যদি চাই যে একেক পাশ থেকে একেক রকম বর্ডার আমাদের দরকার আরকি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? মূলত হচ্ছে এই যে এখান থেকে লিঙ্ক ভ্যালুজ টুগেদার এটাকে আমি উঠিয়ে দেব। ঠিক আছে। তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টপ, রাইট, বটম, লেফট। আমি এখানে জাস্ট টপে দিলাম 1, আমি এইখানে দিলাম 4, এখানে দিলাম সাপোজ 8, এখানে দিলাম আমি 6, দ্যাটস ইট। আমি এখন এখান থেকে পাবলিশে ক্লিক করি, রিলোড করি, দেখবেন যে আমাদের টপ থেকে পাইছে মাত্র 1 পিক্সেল, অ্যান্ড দেন রাইট থেকে পাইছে হচ্ছে 4, অ্যান্ড দেন বটম থেকে পাইছে হচ্ছে 8, অ্যান্ড লেফটে থেকে পাইছে হচ্ছে 6 পিক্সেল। এইভাবে কিন্তু আপনি চাইলে বর্ডার দিতে পারেন আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, এই যেখানে বর্ডারের যে রেডিয়াস এর বিষয়টা, যেহেতু আমরা এই যে এই বাটন প্রিসেটটা সিলেক্ট করছি, বর্ডার রেডিয়াস ডিফল্ট অবস্থায় এখানে 30 পিক্সেল কিন্তু পেয়ে গেছে। তো এটাও কিন্তু এই যে চারদিক থেকে কিন্তু 30 পিক্সেল পাইছে। আপনি চাইলে কিন্তু এটাকেও কিন্তু লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় কিন্তু ওঠানোই থাকে। আপনি চাইলে লিঙ্ক করেও কিন্তু দিতে পারেন, যে লিঙ্ক করে 60, ঠিক আছে। পাবলিশ, রিলোড করে আমি অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজে দেওয়াটা বেটার হবে। সাপোজ আমি 50% দিলাম, পাবলিশ। পিক্সেলে দিলে বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে খুব একটা মানে ইফেক্ট পড়ে না। এই যে খেয়াল করেন, এখন এটা ঠিক আছে, এই যে 50% কিন্তু বর্ডার রেডিয়াস হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস আগের মতন করে দিই, জাস্ট 30, ঠিক আছে। অ্যান্ড দেন আমি যে কাজটা করব, বর্ডার উইথ এখান থেকে লিঙ্ক করে দিই 1 or 2, 2, 2, 2, ঠিক আছে। প্যাডিং আমি টপ, রাইট, বটম, লেফট। তো আমি যে কাজটা করব, প্যাডিংয়ের বিষয়টা আমি আগে একটা কাজ করি, এটাকে পাবলিশ করে নিই, রিলোড করি, ঠিক আছে। তো বর্ডার উইথ 2 দিয়েছি। এখন আমাদের প্যাডিংয়ের যে বিষয়টা, প্যাডিংয়ের বিষয়টা কি? প্যাডিংয়ের বিষয়টা হচ্ছে এইটা তো একটা এলিমেন্ট, তাই না? এই বাটন এলিমেন্টের ভেতরে এই যে দেখতে পাচ্ছেন যে ভেতরে যে একটা স্পেস দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্যাডিং। আর এই যে এইখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমাদের এই যে এই এতটুকু মানে এই আমাদের কমেন্টের যে টেক্সট ফিল্ড আর এটার সাথে যেই বাটনের যে ফিল্ড, আমাদের যে এই যে বাটনটা এটার সাথে এটার যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে মার্জিন। আর এর ভেতরে যেমন হচ্ছে, এর ভেতরে বলতে গেলে আমাদের এই যে জাস্ট এই এতটুকু, মানে এই যে এর ভেতরে ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন এই এতটুকু, এই যে এই সাইডে এটা হচ্ছে প্যাডিং রাইট, এটা হচ্ছে প্যাডিং লেফট। রেড কালার হতে বুঝতে পারতেছেন, আমি একটা কাজ করি, বর্ডার কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিই, পাবলিশে ক্লিক করি, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে রিলোড করি। ওকে, তো আমি এখন আপনাদেরকে বোঝাই, এই যে এই এতটুকু হচ্ছে এটার প্যাডিং, এই ওপরে এতটুকু হচ্ছে এটার প্যাডিং, তারপর এতটুকু হচ্ছে এটার প্যাডিং, এই এতটুকু হচ্ছে এটার প্যাডিং। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর এই যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের যে দূরত্ব, এই যে এইটা থেকে আমাদের যে এই যে এটা থেকে এই পর্যন্ত হচ্ছে এটার দূরত্ব, এটা হচ্ছে মার্জিন, এই হচ্ছে বিষয়। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এইটা থেকে এইটার দূরত্ব, এটা হচ্ছে মার্জিন। এই যে দেখতে পাচ্ছেন যে লিভ আ কমেন্ট, এই টাইটেল থেকে এইটা পর্যন্ত, এটা হচ্ছে মার্জিন। এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। কোনো একটা এলিমেন্টের ভেতরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে বর্ডারের ভেতরে মূলত হচ্ছে যখন কোনো একটা প্যাডিং দিই তখন ওইটা এফেক্ট পড়ে আর কি। তো আমি এখন যে কাজটা করবো, এখান থেকে প্যাডিং কিন্তু চাইলে বাড়াতেও কমাতে পারবো, লাইক টপ 10, রাইট 20। সাপোজ আমি এখান থেকে দেই যে হচ্ছে 15, টপে 15, আমি একটা কাজ করি, বটমে 15 দেই, পাবলিশ, রিলোড করি আমি, দেখবেন যে টপে বটমে কিন্তু আমাদের এটা কিন্তু অনেক বেড়ে গেছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। অ্যান্ড নেক্সট হচ্ছে আপনার এইখানে যে আপনি রাইট থেকে এবং কি লেফটে থেকেও কিন্তু আপনি প্যাডিংটাকে কমাতে বাড়াতে পারবেন আর কি। তো এগুলো যদি সবগুলো একসাথে চান, সেমভাবে যে এটাকে লিঙ্ক করে নিতে পারেন এই সেটিংসটাকে, যে দেখতে পাচ্ছেন, দেন আপনি একসাথে কিন্তু কমাতে বাড়াতে পারবেন। জাস্ট এখানে আমি দিলাম যে 40, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আমি পাবলিশে ক্লিক করি, রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়ে গেলো প্যাডিং। প্যাডিং দিলে মূলত হচ্ছে আপনার যে এলিমেন্টটা, সেটার আপনি যেই সাইডে প্যাডিং দিবেন, টপে, রাইটে কিংবা লেফটে, সেইখানে হচ্ছে একটা ফাঁকা স্পেস ক্রিয়েট হয়। এই হচ্ছে বিষয়টা আর কি। তো এখন আমি যে কাজটা করবো, এটাকে সাপোজ 15 দেই, পাবলিশ,
রিলোড করি। তো রিলোড করে আমি, ঠিক আছে, একদম ঠিকঠাকভাবেই দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কীভাবে কাজ করে। আবার এই যে এখানে কিন্তু ফন্টও রয়েছে, আপনি কিন্তু এটার ফন্টও কিন্তু চেঞ্জ করতে পারবেন। লাইক পেন্সিল আইকন, এখানে ক্লিক করেন। পেন্সিল আইকনটা একটু ভালোভাবে খেয়াল করবেন যে একদম জাস্ট পেন্সিল আইকনের উপরেই কিন্তু আপনার ক্লিক করতে হবে। ঠিক আছে? এখান থেকে ফন্ট সাইজ আমি এখান থেকে বাড়াতে কমাতে পারবো। লাইক আপনার 20 অ্যান্ড দেন আপনার আমি একটা কাজ করি, সেমি বোল্ড 600, ঠিক আছে। পাবলিশে ক্লিক করি, রিলোড করি, দেখবেন যে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফন্টের যে ওয়েটটা এটা কিন্তু অনেকটা আগের থেকে বোল্ড করে ফেললাম আর কি। আই মিন ওয়েটটা এই যে 600 করে ফেললাম। তো এই হচ্ছে বিষয়গুলো, আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে কি আমাদের কাস্টমাইজ করতে হয়। এখান থেকে আমি ওয়ান স্টেপ ব্যাক যাই। এরপর আমাদের স্ক্রল টু টপ রয়েছে। আপনি স্ক্রল টু টপের যে বিষয়টা, এই যে এটা কি এনেবলড অবস্থায় থাকবে নাকি আপনি এটাকে ডিসেবল করে দেবেন। তো এটা যদি আপনি ডিসেবল করে দিতে চান, এখান থেকে যে এটাকে অফ করে দেবেন। পাবলিশে ক্লিক করি আমি, ঠিক আছে। রিলোড করি আমি, দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। আমি আবার এটাকে অন করি, পাবলিশ, রিলোড করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড এটা কোথায় হবে, এটা ডেস্কটপ প্লাস মোবাইল 2 জায়গায় দেখাবে নাকি শুধুমাত্র ডেস্কটপে দেখাবে? আপনি পাবলিশে ক্লিক করেন, রিলোড করেন, দেখবেন যে এটা ডেস্কটপে দেখাচ্ছে। আমি যদি এটাকে মাউসের রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্ট করি, ঠিক আছে। তো এইখানে এটাকে আমি ছোট করি, দেখতে পাচ্ছেন যে এই যে আমি এইভাবে ছোট করি, দেখি আমাদের ছোট স্ক্রিনে স্ক্রল, এই যে খেয়াল করেন যখনই আমরা মোবাইল ডিভাইসে আসবো, মোবাইল ডিভাইসে এই যে খেয়াল করেন ছোট ডিভাইসের জন্য কিন্তু এটা চলে গেছে, এই যে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন এই যে আর একটু ছোট, এই যে দেখেন চলে গেছে, এই হচ্ছে বিষয়টা। বাট আমরা এটা 2 জায়গায় চাই, ডেস্কটপ প্লাস মোবাইল, পাবলিশে ক্লিক করি, রিলোড করি, ঠিক আছে। রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখতে পাচ্ছেন। আপনার ওয়েবসাইটটা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে অবশ্যই কিন্তু ফিট হতে হবে। প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা বিষয় যেন ইউজার ফ্রেন্ডলি হয়, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আপনি স্ক্রিনটা এইভাবে ছোট করে দেখবেন যে কীরকম দেখাচ্ছে আপনার সাইটটা ছোট ডিভাইসের জন্য। অ্যান্ড দেন এই যে এখানে তো টুলস আছেই, আইফোন এসিতে কীরকম দেখাচ্ছে, পিক্সেল 7-এ কীরকম দেখাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে কীরকম দেখাবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন প্রত্যেকটা পেজ বাই পেজ এইখান থেকে আর কি, এই আপনার যে ওয়েব ব্রাউজার এইটার মাধ্যমেই আর কি। তো আমি এটাকে কেটে দিই এখন, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পজিশন, এটা কিন্তু আমাদের এই যে রাইট সাইডে আছে, আমরা কিন্তু এটাকে লেফট সাইডে নিয়ে আসতে পারি। পাবলিশে ক্লিক করি, রিলোড করি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে পজিশন আমি রাইট সাইডে দিই, পাবলিশে ক্লিক করি, আগের মতনই ব্যাক করে নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছেন। আর এটার যে ডিজাইন, এখানে যাই আমি, আইকনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি রেড করে দিই, অ্যান্ড হোভার করলে একটু ডার্ক টাইপের রেড হবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। রিলোড করি আমি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আইকন কালার, আপনি এখান থেকে আইকন কালারও কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন, হোয়াইট দিই, অ্যান্ড দেন পাবলিশ, রিলোড করি আমি, ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা যেভাবে আমরা ডিজাইন করছি সেরকম হয়ে গেছে। বর্ডার রেডিয়াসও কিন্তু আপনি দিতে পারেন, লাইক আপনি পার্সেন্টেজে যান, পার্সেন্টেজে গিয়ে আপনি সাপোজ সব দিক থেকে এটাকে লিঙ্ক করে দেন, 30% চান সাপোজ, রিলোড করি আমি, দেখতে পাচ্ছেন এই যে 30% কিন্তু হয়ে গেছে, সুন্দর। তো এইভাবে কিন্তু এগুলো আপনি এডিট করতে পারবেন। তো এরপর আমাদের এইখানে রয়েছে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এখন এই ওয়েবসাইটে কিন্তু অনেকেই কিন্তু ভিজিট করতে পারে। যেমন অনেকে এরকম ভিজিট করতে পারে যারা হচ্ছে কালার ব্লাইন্ড, আবার অনেকে এরকম ভিজিট করতে পারে যে যারা হচ্ছে রিডিং পড়তে পারে না। তো এরকম বিভিন্ন জন কিন্তু আপনার সাইটটা ভিজিট করতে পারে। এখন এই অ্যাক্সেসিবিলিটির মাধ্যমে এই যে ওয়েবসাইটের যে অ্যাক্সেসিবিলিটি বলতে যে বিষয়টা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ওই ধরনের যে ইউজার, ওই ধরনের যারা ভিজিটর হবে তাদেরকে বিভিন্ন ফিচার কিন্তু আপনার ওয়েবসাইটে দিতে পারেন আর কি। তো এই অ্যাক্সেসিবিলিটিটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে কথা বলবো, কারণ এটা কোনো ছোট টপিক না। আর আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাক্সেসিবিলিটি আপনার সাইটটাকে
সব ধরনের ইউজারদের জন্য অ্যাক্সেসিবল করার জন্য আপনার বিভিন্ন ওয়ার্ডপ্রেসের কিন্তু প্লাগইনও আছে। তো এই বিষয়টাও কিন্তু আপনার মাথায় রাখবেন। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এই থিমে জাস্ট অ্যাক্সেসিবিলিটির এখানে মাত্র ২ টা সেটিংস এখানে দেয়া আছে। একটা হচ্ছে গ্লোবাল হাইলাইট। তো গ্লোবাল হাইলাইটের ক্ষেত্রে আপনি কোন কালারটা দেখাতে চান? তো এখানে আপনি ১ম এ এইখানে ক্লিক করবেন। দেন আপনি কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ফর এক্সাম্পল এরকম গ্রিন দিলাম, পাবলিশ। তো আমি একটু হাইলাইটের ক্ষেত্রে এই যে এইটা খেয়াল করেন। ওর আমি একটু চেঞ্জ করে দিই, সাপোজ পাবলিশ, রিলোড করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে হাইলাইট যে হচ্ছে, এই যে ক্লিক করলে যে হাইলাইট হচ্ছে সাইটে, এই বিষয়টা আর কি। আর হচ্ছে ইনপুট হাইলাইট। তো ইনপুটের ক্ষেত্রে কী ধরনের হাইলাইট হবে, তো এই বিষয়টা কিন্তু আপনি যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো অ্যাস্ট্রা থিমের মধ্যে আপাতত এই দুটো বিষয় আছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন বিষয় আছে অ্যাক্সেসিবিলিটির। এগুলোর জন্য আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনও আছে, সেগুলো চাইলে ইউজ করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনপুট হাইলাইট। তো ইনপুট যে ফিল্ডগুলো থাকে সেগুলোর জন্য কোন কালার আপনি দিতে চান। সাপোজ আমি এরকম বর্ডারটা এরকম হবে, অথবা আপনি বর্ডার ডটেডও দিতে পারেন, বাট আমি এটা সিলেক্ট করলাম। অ্যান্ড দেন কালার, ঠিক আছে, কালার এখান থেকে আমি দিলাম যে আপনার রেড টাইপের আর কি। পাবলিশে ক্লিক করে, ঠিক আছে। আপাতত আমাদের ইনপুট ফিল্ড পুরো সাইটে এখনও নাই যদিও, যাই হোক এইখানে যখন সাইড বারে আমরা যখন উইজেট অ্যাড করব তখন আসবে আর কি। তখন আমরা দেখব নি যে আমরা যখন ইনপুটের মধ্যে মাউসের কার্সরটা রাখবো, দেখবেন যে হাইলাইট হয়ে সাইটে যে একটা বর্ডার টাইপের আসবে আর কি। তো ওইটা আমরা যখন এখানে উইজেট অ্যাড করি আমাদের এই যে সাইড বারে, তখন এই বিষয়টা দেখব। তো আমি এখান থেকে ব্যাক যাই। এরপর আমাদের ব্লক এডিটর রয়েছে এবং কি মেস্ক। তো অ্যান্ড দেন গ্লোবালের আন্ডারে আমাদের যা যা ছিল মোটামুটি সবই কিন্তু আমাদের বোঝা শেষ। টাইপোগ্রাফি, কালার্স, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এগুলো কিন্তু এক এক থিমে এক এক রকম থাকবে, আবারও বলতেছি। তো আপনার বিভিন্ন থিম যখন আপনারা কাস্টমাইজ করবেন, সেই থিমটা নিজেরা হচ্ছে প্রথমে নিজেদেরকে কাস্টমাইজ করে বুঝতে হবে যে কোথায় কোন অপশনস আছে, তারপর হচ্ছে ক্লায়েন্টের জন্য আর কি ফাইনালি আপনার কাস্টমাইজ করে দিতে হবে। তো আমি এখান থেকে ব্যাক গেলাম। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হেডার বিল্ডার আছে। তো আমি যদি হেডার বিল্ডারে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের হেডার বিল্ডার যেটা, এটা কিন্তু এই যে এখানে ওপেন হইলো। তো আর এর আগে যদি আমরা দেখি, আবার ব্যাক আসলাম, এখানে ব্রেড ক্রাম্ব আছে। ব্রেড ক্রাম্ব বিষয়টা কি? ব্রেড ক্রাম্ব বিষয়টা হচ্ছে এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কি এটা হচ্ছে এক পেজ, আপনি ধরে নেন যে আপনি হচ্ছে এই ব্লগ থেকে একটা সিঙ্গেল ব্লগ পেজে ভিজিট করছেন ফর এক্সাম্পল, তখন হচ্ছে আপনি চাইলেই কিন্তু আবার কিন্তু এই ব্রেড ক্রাম্বের মাধ্যমে কিন্তু খুব সহজে কিন্তু আপনি হচ্ছে আবার কিন্তু ব্লগ পেজে কিন্তু ব্যাক আসতে পারবেন আর কি, খুব ইজিলি কিন্তু ন্যাভিগেট করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা দেখবো একটু পর। এখানে যে ব্লগ রয়েছে দেখতে পাচ্ছেন, ব্লগ আর্কাইভ, জেনারেল, অনেক কিছুই রয়েছে। তো এই প্রত্যেকটা বিষয় আমরা দেখব। এখানে যে পেজ রয়েছে, সাইড বার রয়েছে, আর খুব একটা বেশি কিছু নাই, জাস্ট ফুটার বিল্ডার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে হেডার বিল্ডার আর ফুটার বিল্ডার দুটো কিন্তু প্রাইস সেম। আপনি একটা ইউজ করতে পারলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই হেডার বিল্ডারটা ইউজ করতে পারেন, আপনি কিন্তু ফুটার বিল্ডারটাও কিন্তু খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবেন। তো এই বিষয়টা আমরা দেখবো যে ফুটার বিল্ডারটা কীভাবে আমরা ইউজ করবো, হেডার বিল্ডারটা কীভাবে আমরা ইউজ করবো। আর আরেকটা বিষয় বলে রাখি, অ্যাস্ট্রা থিমের হেডার এবং কি ফুটার বিল্ডারটা একটু ডিফারেন্ট অন্য বিভিন্ন থিমের থেকে। অন্য থিমের মধ্যে এই যে এরকমই আপনার হচ্ছে যে এইখানে যেরকম দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের যে ডিফল্ট যে থিম কাস্টমাইজার, প্রত্যেকটা ধরুন যে অন্য থিমে নর্মালি বর্তমানে যেরকম হয় আর কি, ট্র্যাডিশনাল যে থিমগুলো আছে, গ্লোবাল থাকে, তার ভেতর হচ্ছে আপনার একটা সেকশন, তার ভেতরে হেডারের জন্য বিভিন্ন সেটিংস অ্যান্ড কন্ট্রোলসগুলো থাকে আর কি। যাই হোক, অ্যাস্ট্রা থিমটাতে একটু ডিফারেন্ট আর কি, এখানে দেখতে পাচ্ছেন। আবার এই হেডার এবং কি ফুটারের জন্য কিন্তু বিভিন্ন কাস্টম প্লাগইনও পাওয়া যায়, ওগুলো আমরা দেখবো যখন হচ্ছে এলিমেন্টর দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন এই বিষয়গুলো আমরা দেখবো। যাই হোক, এখন আমরা মূলত হচ্ছে আমাদের হেডার বিল্ডারটা নিয়ে কথা বলবো। তার জন্য আমি এখানে হেডার বিল্ডারে ক্লিক করি। ঠিক আছে, আমাদের এটা এখানে ওপেন হলে এখন আমরা এখান থেকে সাইটের লোগো চেঞ্জ করতে পারবো, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কাজে কিন্তু করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করবো, এখন আমরা একটা লোগো সর্বপ্রথমে চেঞ্জ করব। তো লোগো আপলোড করার জন্য এখান থেকে আমি সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদেরকে লোগো আপলোড করার অপশনসটা এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমি এখান থেকে সিলেক্ট লোগোতে ক্লিক করব। লোগো আপলোড করার সময় বেশ কয়েকটা বিষয় আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত। সেটা হচ্ছে প্রথমত আপনার লোগোর যে ডাইমেনশন সেটা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটা ইমেজ এর ডাইমেনশনটা তারা সাজেস্ট করতেছে। সাজেস্টেড ইমেজ ডাইমেনশনস ১৮০ বাই ৬০ পিক্সেল। তো উইডথ হবে হচ্ছে ১৮০ অ্যান্ড হাইটটা হবে হচ্ছে ৬০ পিক্সেল। এরকম একটা লোগো তারা আমাদেরকে আপলোড করার জন্য সাজেস্ট করতেছে। আমি এখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করি। আমি একটু আমাদের ডাউনলোড ফোল্ডার, যে আমাদের কিন্তু একটা লোগো ইতিমধ্যে তৈরি করা আছে, আমি এখান থেকে প্রপার্টিসে ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডিটেলসে যাই,
এটার ডাইমেনশনটা হচ্ছে 500x500 পিক্সেল এবং কি এই যে দেখতে পাচ্ছেন উইথ হাইট হচ্ছে 500x500 পিক্সেল এবং কি সাইজটা হচ্ছে 45 কেবি। এটাকেও যদি আমি আপলোড করি, সাপোজ এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই, সিলেক্টে ক্লিক করলাম, স্কিপ ক্রপিং, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এটাকে এই যে এখান থেকে কিন্তু লোগোর উইথ কিন্তু আমরা কমাতে পারবো চাইলে। লোগোর উইথ এইভাবে কিন্তু আমরা কমাতে পারবো, দেখতে পাচ্ছেন 85 উইথ দিলাম। তো দিয়ে আমি পাবলিশ করলাম, আমাদের কিন্তু লোগোটা আপলোড করা হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন লোগোটা। যাই হোক, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা এই লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে দেখতে পাচ্ছেন লোগোর ব্যাকগ্রাউন্ড ফরম্যাট, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার আছে, সেটা হচ্ছে হোয়াইট। আপনি যদি চান যে এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, রিমুভ বিজি, ব্যাকগ্রাউন্ডটা একদম ট্রান্সপারেন্ট করবেন, রিমুভ বিজি লিখে সার্চ করবেন গুগলে, তখন আপনি এই যে এরকম একটা সাইট পেয়ে যাবেন remove.bg। এখানে আপনি আপনার ইমেজটাকে আপলোড করেন যেটার ব্যাকগ্রাউন্ড আপনি ট্রান্সপারেন্ট করতে চান। আপলোড ফাইলে আপলোড ইমেজে এটাকে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন ওকে, এই যে দেখেন আমি এখন এটাকে ডাউনলোড করি, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন রিমুভে ক্লিক করি, সিলেক্ট লোগো, আপলোড, সিলেক্ট, অ্যান্ড এটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট। এখন ধরুন যে আপনার স্কিপ ক্রপিং, আপনার যদি এই হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি যদি এই যে এইখানে ক্লিক করি সেটিংস, ডিজাইনে যাই, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা এটাকেও যদি আমি চেঞ্জ করি, দেখবেন যে আমাদের লোগো কালারের জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। সো এই হচ্ছে বিষয়টা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাট আমাদের লোগোর ব্যাকগ্রাউন্ড কালার যদি এখন যদি ব্লু থাকতো কিংবা অন্য কোনো একটা কালার থাকতো, তখন কিন্তু সমস্যা হতো। আমি এটাকে পাবলিশ করে দেই, আমি এখান থেকে একটু ব্যাক যাই, আমি আবার এই যে পেন্সিল আইকনে ক্লিক করি, তাহলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। অ্যান্ড আপনারা যখন লোগোটাকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে আপনারা ইউজ করতে পারেন, লাইক এসভিজি ফরম্যাটেও কিন্তু ইউজ করতে পারেন। তো সেটার জন্য আপনি একটু গুগলে সার্চ করবেন যে আপনি এটা কোন ফরম্যাট থেকে কনভার্ট করবেন। যেমন এটা হচ্ছে আপনার পিএনজি ফরম্যাট, তাই না? তো আমরা পিএনজি টু এসভিজি, আপনার যদি জেপিজি ফরম্যাট হতো এখানে জেপিজি টু এসভিজি লিখে সার্চ করতেন, অনেক সাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি টু এসভিজি একটা সাইট আছে, এই সাইটে আমরা আমাদের এই লোগোটাকে আপলোড করি, এটা আপলোড করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে ডাউনলোড করি, আমাদের কিন্তু এটাকে কিন্তু এই যে এসভিজি ফরম্যাটে কিন্তু আমাদেরকে দিয়ে দিল, এই যে ডাউনলোড হয়ে গেছে। এসভিজি ফরম্যাটটা অনেক লাইট ওয়েট এবং কি ওয়েবসাইটের জন্য অলওয়েজ বেটার। দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা। যাই হোক, এটাকেও আপনি চাইলে আপলোড করে দিতে পারেন। আমি এখন আবার এখানে ব্যাক করি, এটার উইথ আপনি একটু বাড়াতে পারেন চাইলে। অ্যান্ড নিচের দিকে আপনি আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটের টাইটেলটাও দেখাচ্ছে, যে এখানে আপনি যদি চান যে এটা রিমুভ করে দেবেন, রিমুভ করে দেন, ঠিক আছে। দেন সাইটের এখানে দেখতে পাচ্ছেন যে ইনলাইন লোগো অ্যান্ড সাইট টাইটেল, এই আমাদের এই যে লোগো এবং কি সাইট টাইটেলটা কিন্তু ইনলাইনে ছিল, বাট এটাকে যদি অফ করে দেয় দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু নিচে চলে আসছে। অফ করে যদি পাবলিশ করি, এখন এই যে এরকম দেখাচ্ছে। যাই হোক, এই হচ্ছে বিষয়টা। আমি এখান থেকে এটাকে রিমুভ করে পাবলিশ করি, রিলোড করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটাকে আমরা রিমুভ করব না, পাবলিশে ক্লিক করি, তার কারণ রিমুভ করলে তো আমাদের সাইটের টাইটেলটাই রিমুভ হয়ে গেল। আমরা এটাকে এই যে সাইট টাইটেল ভিজিবিলিটি, আমাদের এইটা সব জায়গায় দেখাচ্ছে, আমি চাই না যে এটা দেখাক আমাদের লোগো এখানে। তো এইটা এই যে এই আইকনগুলো, যে এটা হচ্ছে ডেস্কটপ আইকন, এটা এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করলে এটা এখন কিন্তু এই যে সিলেক্টেড অবস্থায় ছিল, এখন কিন্তু আর সিলেক্টেড অবস্থায় নাই। দেন আমি যে এখানে এটা হচ্ছে ট্যাবলেট ভার্সনের জন্য, এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য, এগুলো সবগুলো সিলেক্টেড অবস্থায় ছিল, বাট আমি কিন্তু এগুলো সিলেক্টেড অবস্থান থেকে রিমুভ করে দিলাম আর কি। তো পাবলিশে ক্লিক করি, ঠিক আছে, রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আর কোনো সাইটের টাইটেল নাই। অ্যান্ড বাট আমাদের এই যে সাইটের টাইটেলটা কিন্তু এই যে এখানে কিন্তু আছে, টাইটেলের মধ্যে কিন্তু আছে। হচ্ছে বিষয়, আমি চাচ্ছিলাম না যে আমাদের লোগোর সাইটে কোনো সাইট টাইটেল দেখায়, এটা বাজে দেখায় আর কি। যাই হোক, আর এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এটা তো এই যে সেটিংস আইকনে ক্লিক করেই তো এখান থেকে এই যে সাইটের হাইট, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। যাই হোক, আমি এখান থেকে ডিজাইনে ক্লিক করি, সিম্পলি আমাদের ডিজাইনে গিয়ে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে যেমন ছিল ঠিক তেমনই রেখে দিই,
অ্যান্ড আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি। অ্যান্ড জেনারেলের আন্ডার থেকে আপনি যে বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে ব্যাক যাই, ঠিক আছে। অ্যান্ড আমাদের সাইটের তো এখানে তো আমি তো দেখতে পাচ্ছেন যে লোগো আপলোড করলাম। এখন আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু হেডারে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। হেডারটার কিন্তু দেখতে পাচ্ছেন যে টোটাল 3টা পার্ট। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আমাদের এই যে এইটা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, আর এই যে এটা হচ্ছে তার নিচে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন। তো এইখানে আপনি যদি এই যে প্লাস আইকনগুলোতে ক্লিক করেন, আপনি কি অ্যাড করতে পারবেন এখানে আপনাকে কিন্তু দেখাচ্ছে অ্যাকাউন্ট, বাটন, HTML, তো সার্চ আইকন, দেন সোশ্যাল, বিভিন্ন কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। সাপোজ আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি চাই যে আমি এখানে প্লাসে ক্লিক করি, এখানে আমি সার্চ অ্যাড করি, দেখতে পাচ্ছেন সার্চটা কিন্তু এই যে এখানে অ্যাড হয়ে গেল। তো সার্চ আইকনটা অ্যাড হয়ে গেলে এখন আমি এটাকে পাবলিশ করি, রিলোড করি, দেখতে পাচ্ছেন চলে আসলো। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চ ফর্ম চলে আসতেছে, এবং কি এখানে সার্চ করলে কিন্তু আমাদের ব্লগ পোস্টগুলো কিন্তু আমরা অ্যাজ এ রেজাল্ট হিসেবে কিন্তু দেখতে পাবো এখন। তো এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড আপনি এখানে সাপোজ এখানে আপনি ক্লিক করেন, আপনি হচ্ছে হেডারে চান যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেখাতে চান হেডার টপে, তার জন্য আপনি এখান থেকে এই যে সোশ্যালে ক্লিক করেন, ঠিক আছে। সোশ্যালে ক্লিক করার পর এই যে দেখেন চলে আসছে। আপনি এখন আবার ক্লিক টু এডিট দিস এলিমেন্ট, এই পেন্সিল আইকনে ক্লিক করেন, এই যে চলে আসছে ফেসবুক। তো এখানে আপনি এটা লেভেল আছে, আপনি এখানে একটা ইউআরএল দিয়ে দিতে পারেন, লাইক ধরে নেন যে আপনার যে ফেসবুক পেজের যে, সাপোজ আমি দিলাম যে 10 https clone/facebook.com/10ms, এরকম আমি দিয়ে দিলাম। অ্যান্ড আইকন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন চাইলে আপনার মন মতো। দেখেন ফেসবুকের কিন্তু বেশ কয়েক ধরনের আইকন আছে, এটা আছে, আমি সাপোজ এটা দিই, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। অ্যান্ড দেন ইনস্টাগ্রাম, টুইটার সেম ওয়েতে কিন্তু আপনারা এডিট করতে পারেন, আবার নতুন কোনো একটা কিন্তু অ্যাডও করতে পারেন। এখানে দেখেন প্রচুর সোশ্যাল মিডিয়ার কিন্তু সাইট কিন্তু আইকনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনি সাপোজ আপনি লিঙ্কডইন চান, লিঙ্কডইনে ক্লিক করেন, অ্যাড সোশ্যাল আইকনে ক্লিক করেন, এরপর আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলের কিংবা পেজ, গ্রুপ, এগুলো কিন্তু আপনি কিন্তু এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড আপনি যদি লেভেলগুলো দেখাতে চান, প্রত্যেকটা সাইটে দেখাবে যে এই যে ফেসবুক, টুইটার, সেক্ষেত্রে যেটাকে অন করে দেবেন। আমি এইটাকে অফ করে দিলাম, পাবলিশ। আবার যদি চান যে এই এলিমেন্টটা শুধুমাত্র আপনার হচ্ছে ডেস্কটপে দেখাবে, অন্যগুলোয় দেখাবে না, যেমন ট্যাবলেট, মোবাইল আমি চাই না যে দেখাবে না, তো তার জন্য কিন্তু এটাকে আমি উঠিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি পাবলিশে ক্লিক করি, এখন কিন্তু আর ট্যাবলেট এবং কি মোবাইল ডিভাইসে কিন্তু দেখাবে না, এই হচ্ছে বিষয়টা। বাট আমি চাই সবগুলোতে দেখাবে, তাই আবার আমি এগুলোকে সিলেক্ট করে দিলাম। তো এইভাবে বিষয়গুলো কাজ করে। আপনি চান যে এই সাইডটা ফাঁকা ফাঁকা লাগতেছে, এই সাইডে কিছু একটা অ্যাড করবেন, তার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করেন। অ্যান্ড দেন আপনি এখানে উইজেট, HTML, সাপোজ আপনি এখানে HTML অ্যাড করবেন, ক্লিক করেন এখানে। অ্যান্ড দেন আপনি এখানে বেশ কিছু বিষয় দিতে পারেন, লাইক কল আস, আপনি ধরেন যে 10 মিনিট স্কুল 16910, কল আস 16910, তো এরকম আপনি নাম্বারটা দিয়ে দিলেন আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পাবলিশে ক্লিক করেন। আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে টেক্সট কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এই যে ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কালার, এখান থেকেও কিন্তু এই যে চেঞ্জ করা যায়। এইভাবে বিষয়গুলো কাজ করে, আমি এরকমই দিলাম। এটা আপনি ফন্টের সাইজ এগুলো চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আরেকটু বড় করতে পারবেন, লাইক দিয়ে আমি পাবলিশ করলাম। এইভাবেই কিন্তু বিষয়গুলো কাজ করে। এই হচ্ছে হেডারের বিষয়গুলো। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন যে হেডারগুলো কীভাবে কাজ করে। আমি এখান থেকে ওয়ান স্টেপ ব্যাক যাই, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আমাদের ব্রেড ক্রাম্ব, আমি ব্রেড ক্রাম্বে ক্লিক করি। ব্রেড ক্রাম্বে আপনি যদি খেয়াল করেন যে আমাদের আমি একটা কাজ করি, ব্রেড ক্রাম্ব ভালোভাবে বোঝার জন্য আমরা অ্যাবাউট আস পেজে যাই, ঠিক আছে। এখন আমরা এখানে হেডার পজিশন, এখানে আমি চাই যে আমাদের এইখানে নান দেয়া আছে, আমি ইনসাইডে দেই আপাতত। পাবলিশে ক্লিক করি, রিলোড করি, দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাবাউট আস আমাদের এই যে এইখানে হচ্ছে ব্রেড ক্রাম্বটা চলে আসলো। অ্যান্ড দেন আফটারে দিলে দেখি আফটার দ্য হেডার, দেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এরকম চলে আসলো। অ্যান্ড দেন বিফোর টাইটেলে দিলে টাইটেলের আগে চলে আসবে। তো রিলোড করে আমি দেখতে পাচ্ছেন যে এই টাইটেলটা, এই যে পেজ টাইটেলের আগে চলে আসলো। তো এইরকম কিন্তু পজিশন কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আই থিঙ্ক আফটারটা বেটার। পাবলিশ, রিলোড করি, তো দেখতে পাচ্ছেন এই যে। অ্যান্ড আমি ব্লগ পেজে যাই, দেখতে পাচ্ছেন এই যে হোম ব্লগ, এই অ্যান্ড দেন আমি একটা ব্লগ সিঙ্গেল পেজে যাই, দেখতে পাচ্ছেন ওদের সিঙ্গেল পেজে দেখাচ্ছে ব্রেড ক্রাম্ব। তো এটার স্টাইলটা কীরকম হবে, এই যে সেপারেটর, দেন এই যে অ্যালাইনমেন্টটা কীরকম হবে, আমি চাই সেন্টারে হোক, পাবলিশ করি, দেখবেন যেটা এই যে সেন্টারে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড দেন আপনি এটা কোথায় কোথায় দেখাবে, যেমন আমি যদি এখন হোম পেজেও যাই,
দেখতে পাচ্ছেন হোম পেজেও দেখাচ্ছে। কিন্তু আমি চাই না হোম পেজে দেখাক। তার জন্য এই যে এটাকে ডিসেবল করে দিলাম, পাবলিশ করি। ঠিক আছে? এখন আমি এটাকে রিলোড করি। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ব্রেড ক্রাম্বটা কেন গুরুত্বপূর্ণ? ব্রেড ক্রাম্বটা প্রথম হচ্ছে এসইওর জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি একটা বিষয় খেয়াল করেন যে সাপোজ একটা ইউজার ব্লগ থেকে এই ব্লগ পোস্টটাতে গেছে। এখন সে চাচ্ছে যে হোম পেজে ব্যাক করতে। তো সে কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই যে হোমে ক্লিক করে কিন্তু হোম পেজে ব্যাক করতে পারবে এবং কি এখানে খেয়াল করেন যে এইটা কোন আ ক্যাটেগরির আন্ডারে রয়েছে সেই ক্যাটেগরিটাও কিন্তু এখানে দেখাচ্ছে। সে চাইলে কিন্তু এই ব্লগ পোস্টের ক্যাটেগরিতে কিন্তু এখানে ডিরেক্টলি ক্লিক করে কিন্তু ভিজিট করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এবং কি সেই ক্যাটেগরির সব পোস্টগুলো কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে ব্রেড ক্রাম্বের সুবিধা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো আর এই যে দেখতে পাচ্ছেন এইটা কোথায়, কোথায় দেখাবে এগুলো কিন্তু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট যেমন অ্যাবাউট আস পেজে এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল পেজ। সার্ভিসেসে যাই, দেখতে পাচ্ছেন এই যে সার্ভিসেস। তো এই হচ্ছে বিষয়টা। আ আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা। আ এই আপনি যদি চান যে সিঙ্গেল পেজগুলোতে দেখাবে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সিঙ্গেল পেজ এটাকে অফ করে দিয়ে আমি পাবলিশে ক্লিক করি। এই যে দেখেন এখন কিন্তু দেখাচ্ছে না। এখন শুধু এই যে ব্লগ পেজগুলোতে দেখাবে, ব্লগ সিঙ্গেল পেজে দেখাবে, এগুলোতেই দেখাবে। তো এটা পুরোপুরি আপনার নিজের ইচ্ছা যে কোথায় দেখাবেন, কোথায় দেখাবেন না। আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন। লাইক আপনি এরকম টাইপ 2 এরকমও দিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে স্টাইলটা একটু চেঞ্জ হলো আরকি। তো এইখান থেকে আপনি ডিজাইনে ক্লিক করেন। ডিজাইনে ক্লিক করে কিন্তু ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আপনি সাপোজ চান যে সামথিং এরকম পাবলিশ, রিলোড করি আমি। দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হয়ে গেল। টেক্সটের কালার আপনি চান যে সব হোয়াইট হবে ফর এক্সাম্পল। রিলোড করি। দেখতে পাচ্ছেন? এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এরপর সেপারেটর যেটা সেইগুলোর কালার এই যে সেপারেটর। সেগুলোর কালার আপনি ধরে নেন যে রেড হবে। পাবলিশ, রিলোড করি। দেখতে পাচ্ছেন এই যে সেপারেটর কালার এরকম হলো। তো কনটেন্ট লিঙ্ক কালার কীরকম হবে এগুলো আপনি সবই কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন কাস্টম আই মিন আপনার কনটেন্টের যে ফন্টটা, এটার যে ফন্ট ফ্যামিলি এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এগুলো আর আমি করতেছি না। আমি সবগুলো ডিফল্ট অবস্থায় যেমন ছিল ওইরকমই রেখে দিই। পাবলিশে ক্লিক করি। তো এই যে এই দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের আইকনটা এই আইকনে ক্লিক করলে কিন্তু সবগুলো আবার আগের অবস্থানে চলে আসে। রিলোড করি। ঠিক আছে, সুন্দর। তো এইভাবে বিষয়গুলো কাজ করে। আমি এখান থেকে ব্যাক যাই। রিলোড করি। সবকিছু ঠিকঠাক। এখন আমাদের নেক্সটে যে বিষয়টা আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে ব্লগ পেজ, এটা হচ্ছে ব্লগ লিস্ট পেজ। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব পেজগুলো দেখতে পাচ্ছি। ১০ টা পেজের পর এখানে আমাদের এই যে পোস্ট আ আমাদের পোস্টের যে পেজিনেশন সেটা দেখাচ্ছে। তো মূলত হচ্ছে আমি যদি এখান থেকে উম আমাদের রিডিং জেনারেল অ্যাকচুয়ালি আমরা রিডিং এ আছি। এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট আমাদের সেটিংস থেকে রিডিং এ আছি। আমাদের প্রতি ১০ টা এই যে ব্লগ পেজে ১০ টা করে পোস্ট থাকার পর কিন্তু পেজিনেশন চলে আসতেছে। আমি যদি চাই যে ৫ টার পরেই হচ্ছে পেজিনেশন আসবে। 5 দিলাম। সেভ চেঞ্জেস। রিলোড করি আমি। দেখতে পাচ্ছেন ৫ টার পরে কিন্তু এখন কিন্তু পেজিনেশন আসলো। এই হচ্ছে বিষয়টা। তো আ আমাদের এই ব্লগ পেজটা কীরকম হবে, কীরকম দেখতে হবে? এই যে ব্লগ আর্কাইভ এবং কি হচ্ছে এখানে হচ্ছে ব্লগ পেজ এবং কি ব্লগের যে আর্কাইভ এগুলোর লেআউট রিলেটেড যে সেটিংসগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং কি সিঙ্গেল পোস্ট এই ব্লগের যে সিঙ্গেল পেজ আমি যদি একটা ব্লগের সিঙ্গেল পেজে যাই, দেখতে পাচ্ছেন যে এই যে সিঙ্গেল পেজ, এই সিঙ্গেল পেজে কোনটার লেআউট কীরকম হবে এই সকল বিষয়গুলো কিন্তু আপনি এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন এখন আমরা অ্যাট ফার্স্ট এই প্রথম যে সেটিংসটা রয়েছে blog/archive এখানে চলে যাই। এখন আমরা এখান থেকে আমাদের যে আ একটা কাজ করি, আমাদের উপরে অনেকগুলো বিষয় ওপেন করা আছে। আমি এগুলোকে কেটে দেই প্রথমে। আর তারপর হচ্ছে আমি এখন আমাদের ব্লগ পেজে যাই। ব্লগ পেজে গিয়ে এখন আমরা আমাদের ব্লগের এই যে কনটেন্টের লেআউট এমনকি ব্লগ টাইটেল এরিয়া এগুলা কোন বিষয়গুলোকে কন্ট্রোল করতেছে সেই বিষয়গুলোকে এখন আমরা দেখব। তো এইখান থেকে যদি আমি এখন ব্লগ টাইটেল এরিয়াতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানার লেআউট রয়েছে। ব্যানার লেআউট আমাদের দুটো রয়েছে। একটা হচ্ছে লেআউট 1 আর একটা হচ্ছে লেআউট 2। আমি একটা কাজ করি, আমাদের ব্লগ পেজে চলে যাই। ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্লগ পেজটা দেখতে এরকম। এখন আমরা এই লেআউট 2 টা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে যদি এনেবল অন ব্লগ/পোস্ট পেজ এটাকে যদি এনেবল করে দেই, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে ব্যানার চলে আসলো। এখন এই ব্যানারের যে উইডথ এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে কন্টেন্টের উইডথ রয়েছে। আপনি এটা ডিফল্ট অবস্থায় ফুল উইডথ রয়েছে। আপনি এখান থেকে কাস্টমে ক্লিক করে এটা উইডথ বাড়াতে কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন। সাপোজ আমি ১৪০০ দিলাম। ১৪০০
দেখতে পাচ্ছেন 1400 পিক্সেল হয়ে গেল। এরপর আমি যদি এটাকে পাবলিশ করি, দেন আমি এখানে কেউ যদি দেখি, দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। অ্যান্ড আপনি যদি চান যে এই উপরের ব্রেড ক্রাম্পটা হাইড করে দেবেন, তাও কিন্তু পারবেন এই অ্যাস্ট্রো থিমে। আমরা যে কাজটা করব মূলত, আমি এই যে এইখান থেকে ব্রেড ক্রাম্প শো করবো, এই যে এই আইকনের উপর থেকে এই যে এইটা জাস্ট এখানে আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এখানে ব্রেড ক্রাম্প দেখাবে ব্লগের নিচে। এখন যদি ব্রেড ক্রাম্পটা ব্লগের নিচে দেখায়, ব্লগ টাইটেলের নিচে, আমাদের কিন্তু উপরে এটার দরকার নাই। তো আমি এখান থেকে ব্যাক যাই, ঠিক আছে, ব্লগ আর্কাইভ, আমি এখান থেকে ব্রেড ক্রাম্পে যাই, এই যে এনেবল অন blog/post পেজ, পাবলিশে ক্লিক করি, ব্যাক যাই, ঠিক আছে। এখন আমি এখানে ব্লগে ক্লিক করি, ব্লগ আর্কাইভে ক্লিক করি, অ্যান্ড দেন ব্লগ টাইটেল আর্কাইভ, এখানে যাই। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এই যে টাইটেল, দেন আপনি এখানে চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন। সাপোজ আমি দিলাম যে দিস ইজ আ ব্লগ পেজ, ঠিক আছে। তো এখন আমি পাবলিশ করি এটা, দেখতে পাচ্ছেন যে দিস ইজ আ ব্লগ পেজ চলে আসছে। অ্যান্ড আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এগুলোকে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু টাইটেলটাকে কিন্তু সবার নিচে দেখাতে পারবেন, এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে আনেন। এখন দেখবেন যে সবার নিচে কিন্তু এটা চলে আসলো, দেখতে পাচ্ছেন এই যে ব্লগ, দিস ইজ আ ব্লগ পেজ, সবার উপর হচ্ছে যে ডেসক্রিপশন, তারপরে ব্রেড ক্রাম্প, অ্যান্ড সবার নিচে হচ্ছে টাইটেলটা। তো আপনি এটার কিন্তু অ্যালাইনমেন্টটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। আপনি এটাকে চাইলে লেফটে, এই যে দেখতে পাচ্ছেন লেফটে নিতে পারবেন সেন্টার, অথবা আপনি এরকম দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে কিন্তু অ্যালাইন করতে পারবেন। তো আমি সেন্টার ডিফল্ট অবস্থায় ছিল, এইরকমই রাখলাম, পাবলিশ করলাম। অ্যান্ড এখান থেকে ডিজাইনে যান, আপনি এখান থেকে কিন্তু ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ব্যানারের হাইটটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে আপনার ইচ্ছে মতন। তো দ্যাটস ইট। আমি একটা কাজ করি, এটাকে সিম্পলি 400 এরকম, অথবা ডিফল্ট যেমন ছিল এমনই রেখে দিলাম, পাবলিশ করলাম। দেন ইনার এলিমেন্টস স্পেসিং, একটা থেকে আরেকটা স্পেসিং কীরকম হবে, এই যে এই টাইটেল, ব্রেড ক্রাম্প, দেন হচ্ছে আপনার এই যে দেখো, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে ব্রেড ক্রাম্প। তো এইগুলোর একটা থেকে আরেকটা স্পেস কীরকম হবে, এটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। পাবলিশে ক্লিক করি, ওকে। তো এরপর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে কন্টেইনার ব্যাকগ্রাউন্ড। এখান থেকে কিন্তু আপনি কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এটা যদি এরকম নাম দেওয়া থাকে, তো আপনি এখান থেকে কাস্টমারে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টেইনারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আপনি কিন্তু এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি কিন্তু গ্রেডিয়েন্টও দিতে পারবেন আর কি। তো আমি এখান থেকে ডিফল্ট যে কালারটা সেটাই আমি দিয়ে দিই, সাপোজ এই কালারটা দিই, এরকম একটু হালকা, বেশ ভালোই লাগতেছে আর কি। তো এরপর টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, লিঙ্ক কালার, দেন হচ্ছে লিঙ্ক হোভার কালার, টাইটেল, ফন্ট, মার্জিন, প্যাডিং সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম, এখানে আর তেমন কোনো কিছু করবো না। মূলত হচ্ছে আপনি যদি একটা বিষয় বুঝতে পারেন, আপনি যদি ব্রেড ক্রাম্বের যেই এরিয়াটা কিংবা গ্লোবালের যে আমাদের যে কাস্টমাইজের সেটিংসগুলো রয়েছে, এগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি বাকি সবগুলো অপশনসই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি ব্লগে চলে যাই আবার, এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এরপর হচ্ছে যে কন্টেইনার লেআউট, এখান থেকে নর্মাল, দেখতে পাচ্ছেন নর্মাল, কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু নর্মালি থাকে, এর জন্য আমরা কোনো চেঞ্জেস কিন্তু বুঝতে পারতেছি না। অ্যান্ড দেন আমি এখান থেকে এটাকে চাইলে যে ন্যারো করে দিতে পারি, ন্যারো করলে দেখবেন যে এগুলো চেপে যাবে, এই যে খেয়াল করেন এরকম দেখাচ্ছে। আপনি চাইলে ফুল উইডথ তো করতে পারেন এখান থেকে, এই যে ফুল উইডথ হয়ে গেল। তো আমি এটাকে একটা কাজ করি, এটাকে আমি নর্মাল সিলেক্ট করলাম, অ্যান্ড এরপর এখান থেকে এই যে কন্টেনারের যে স্টাইল, এগুলো কীরকম হবে, এগুলোকে আনবক্সড হবে। আনবক্সড হলে দেখবেন যে আমাদের এই যে এই এক একটা যে ব্লগ পোস্ট, এগুলো দেখবেন যে এই যে এখন যেরকম ব্যাকগ্রাউন্ডে এই যে একটা কালার রয়েছে, এটা কিন্তু একটা পুরো বক্সের যে কালারটা সেটা কিন্তু রয়েছে। তো আমি কিন্তু যদি এটাকে আনবক্স করে দিই দেখবেন যে এটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন যে এই যে আমাদের হচ্ছে পুরোটা একদম আনবক্সড হয়ে গেছে। আর যদি বক্স করে দিই দেখবেন যে প্রত্যেকটা ব্লগ পোস্ট আলাদা আলাদা এই যে বক্সের ভেতর কিন্তু আছে। এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে সাইড বার লেআউট, নো সাইড বার। আপনি চাইলে দেখতে পাচ্ছেন যে কোনো সাইড বার যদি রাখতে না চান, আপনি নো সাইড বার ক্লিক করবেন, অ্যান্ড দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় যেহেতু আমাদের কোনো সাইড বার থাকে না, এর জন্য কিন্তু আমরা কোনো চেঞ্জেস বুঝতে পারতেছি না। আমি যদি এখানে লেফট সাইড বার দিই দেখবেন যে এখানে লেফট একটা সাইড বার চলে আসতেছে, এই যে খেয়াল করেন আমাদের কিন্তু লেফট একটা সাইড বার চলে আসছে। তো এইখানে যে এই যে এগুলো হচ্ছে এক একটা উইজেটস, এগুলো আপনি কোথায় থেকে কী চেঞ্জ করবেন এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এরপর সাইডবার যে স্টাইল আপনি আনবক্সড করতে পারেন, দেখতে পাচ্ছেন যে ডিফল্ট অবস্থায় এমন থাকে, আপনি এটাকে বক্সডও করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন বক্স করলে এই যে এরকম দেখায়।
তো প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ডে একটা করে কালার চলে আসতেছে, যার মাধ্যমে আমরা মানে বক্সটার যে শেপ সেটা আমরা বুঝতে পারতেছি। অ্যান্ড আপনার ব্লগের যে লেআউট এই যে এগুলা আবার আপনি এইরকম লিস্টও করতে পারেন। এই দেখবেন যে এই যে এরকম লিস্ট স্টাইলও করতে পারেন, অথবা আপনি কভারও করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এরকমও করতে পারেন। এরকম বিভিন্ন স্টাইল কিন্তু আছে। এগুলো আপনারা যদি একটু নিজেরা যদি এই বিষয়গুলো যদি একটু ব্রাউজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো আমি এটা ডিফল্ট অবস্থায় গ্রিড ছিল, গ্রিডই রেখে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে পোস্ট পার পেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আমরা যেহেতু ৫ টা সিলেক্ট করছিলাম আমাদের এই যে এখান থেকে, এর জন্য কিন্তু এখানে যে ৫ টাই দেখাচ্ছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। অ্যান্ড এখানে কিন্তু আরও অনেক কিছুই আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পোস্ট এলিমেন্টস, আপনি এগুলাকে এই যে উপর নিচে করতে পারবেন। সবার উপরে ফিচার ইমেজ আছে। আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচে আনি, দেখবেন যে এই যে এটার উপর যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজটা এখানে চলে গেল। টাইটেলটাকে চাইলে আপনি উপরে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার ইচ্ছে মতন কিন্তু এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারতেছেন। আর কোনোটা যদি হাইড করার ইচ্ছা হয়, সেক্ষেত্রে এই যে আইকন যেটা, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে সেই বিষয়টা হাইড হয়ে যাবে। এই যে খেয়াল করেন যে আমাদের টাইটেল যেটা, এটা কিন্তু হাইড হয়ে গেল। তো আমি টাইটেল হাইড করব না, এর জন্য আমি এখান থেকে এটা উঠিয়ে দিই। ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, এটাকে পাবলিশ করি। অ্যান্ড আমি এখান থেকে ব্যাক যাই। এরপর আমাদের সিঙ্গেল পোস্ট, আমি সিঙ্গেল পোস্টে যাই। সিঙ্গেল পোস্টেও সেম, আপনি একটা সিঙ্গেল পোস্টে ব্রাউজ করেন আগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিঙ্গেল পোস্টের যে বিষয়গুলো, এখান থেকে পোস্ট টাইটেল এরিয়া আপনি লেআউট টু সিলেক্ট করতে পারেন। অ্যান্ড এই যে আমাদের এইখানে কিন্তু এই যে সেমভাবে এই যে আপনি কিন্তু ব্যানার দেখাতে পারেন। অ্যান্ড কন্টেন্টের উইথ, ফুল উইথ নাকি কাস্টম, এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে কাস্টম দিলে এই যে এখান থেকে আপনি উইথ চেঞ্জ করতে পারবেন, সেম টু সেম ওই আগের ব্লগ পেজের মতনই আর কি, ব্লগ আর্কাইভ পেজের মতনই। আমি এটা ডিফল্ট যেমন ছিল আমি রাখলাম। অ্যান্ড যে এই বিষয়গুলো কিন্তু সিমিলার, তো আমি এটা নিয়ে আর কথা বলছি না। আর এই যে ডিজাইনের বিষয়টা রয়েছে, এখান দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখান থেকে আমি ওয়ান স্টেপ ব্যাক যাই। ঠিক আছে। দেন আমি আরও ব্যাক করি। এরপর আমাদের পেজ রয়েছে। পেজেও আমাদের সেম, আমি যদি একটা পেজে ভিজিট করি, সাপোজ অ্যাবাউট আস, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পেজ, তাই না? তো সিঙ্গেল পেজে আমি ক্লিক করি। অ্যান্ড দেন পোস্ট টাইটেল এরিয়া, এটা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু আমি জাস্ট এখানে এই যে খেয়াল করেন, লেআউট টুটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ঠিক ওই সেম ওইরকম স্টাইলে কিন্তু হয়ে গেল। তো এই বিষয়গুলো সেম, আপনার পোস্ট পেজ এগুলোর সেটিংসগুলো মোটামুটি সেম। তো আমি এখান থেকে ব্যাক যাই। অ্যান্ড দেন এখান থেকে আপনি চাইলে যে কন্টেনার লেআউটও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের ন্যারো আছে, দেন আপনার ফুল উইডথ আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমি এটা ডিফল্ট যেমন ছিল এমনই রাখলাম। অ্যান্ড আপনার কন্টেনারের যে স্টাইল বক্স আনবক্স রয়েছে, অ্যান্ড পেজে কি কোনো সাইড বার থাকবে সেটা যদি চান, এই যে এখান থেকে সাইড বার লেআউট থেকে লেফট সাইড বার অথবা আপনি এই যে রাইট সাইড বার কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি কোনো সাইড বার চাই না, ডিফল্ট যেমন আছে এমনই থাক। তো এই যে সাইড বারের স্টাইলগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এটাকে পাবলিশ করে দিই জাস্ট। এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড সার্চ পেজের যে বিষয়টা, এটাও সেম। আপনি যখন কোনো একটা কিছু সার্চ করবেন, এখানে সাপোজ আমি এখানে সার্চ করলাম যে ইটি, সাপোজ এই যে এটা ইটি লিখে সার্চ করলাম। এখানে খেয়াল করেন যে আমাদের সার্চ পেজের লেআউটটা কীরকম হবে, এই যে দেখতে পাচ্ছেন সার্চ পেজ ফর ইটি। তো এইটাই হচ্ছে আমাদের সার্চ পেজ। সার্চ পেজটা আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি কোনো একটা কিছু সার্চ করবেন, এবং কি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এটাই হচ্ছে সার্চ পেজ। সার্চ পেজটা খুব একটা ডিফারেন্ট না, জাস্ট হচ্ছে ওপরে আপনি দেখতে পাবেন যে আপনি যে বিষয়টা নিয়ে সার্চ করছেন সেটা আপনাকে দেখাচ্ছে যে সার্চ রেজাল্টস ফর, এই যে যেটা দিয়ে আপনি সার্চ করছেন সেই সার্চের যে কোয়েরিটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর কি। অ্যান্ড আপনাকে বলতেছে হেয়ার আর দ্য সার্চ রেজাল্টস অফ ইয়োর সার্চ। তো অ্যান্ড এখানে আপনার এই যে সার্চ রেজাল্টগুলো দেখাচ্ছে, এই হচ্ছে বিষয়টা। আপনি এখান থেকে কিন্তু এই যে সার্চ পেজ টাইটেলও কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক যাই। অ্যান্ড দেন এখান থেকে যে লেআউট এগুলো সবই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সার্চের এই যে আমাদের যে রেজাল্টসের যে লেআউট, এগুলো এই যে এরকম দেখাচ্ছে, আপনি চাইলে কিন্তু এটাও চেঞ্জ করতে পারবেন। আমি যে কাজটা করবো, এখান থেকে যে সাপোজ আমি গ্রিড করে দিই, পাবলিশে ক্লিক করি। ডিফল্ট অবস্থায় তো গ্রিডই আছে। একটা কাজ করি, লিস্ট করে দিই, পাবলিশে ক্লিক করি, রিলোড করি। এই যে দেখেন এখন কিন্তু এই যে আমাদের লিস্ট টাইপের হয়ে গেল সার্চ রেজাল্ট পেজটা। তো এই হচ্ছে বিষয়, কতগুলো করে দেখাবে এই বিষয়টা কিন্তু এখান থেকে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এখানে লাইভ সার্চ রয়েছে, এটাকে যদি আপনি এনেবল করে দেন, অ্যান্ড লাইভ সার্চ পোস্ট, সার্চ উইদিন পোস্ট টাইপস। তো যখন কেউ একজন সার্চ করবে, তখন কি কি আমাদের হচ্ছে রেজাল্ট হিসেবে দেখাবে, এবং কি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে সাজেশনে দেখাবে, সেটা হচ্ছে পোস্ট এবং কি পেজেস দুটোর যে টাইটেলগুলো, সেগুলো আমি একটু সার্চ করে আপনাদেরকে করে দেখাই বিষয়টা, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি এখানে কাজ করি ইটি, এই যে খেয়াল করেন, এই যে
দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে পোস্টগুলো কিন্তু দেখাচ্ছে ইটি। তো এখন সাপোজ আমি এখান থেকে একটা পেজের নাম লিখে সার্চ করি, এই যে খেয়াল করেন অ্যাবাউট আস, তো এই যে খেয়াল করেন পেজেসও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন মূলত এখান থেকে যদি সাপোজ আমি চাই না যে পেজেসগুলো দেখাক, তো কেউ যদি পেজের কোনো নাম দিয়ে সার্চ করে, আমি চাই না যে পেজেসগুলো দেখাক, তো এর জন্য আমি এখান থেকে এটা উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা সিলেক্টেড অবস্থায় ছিল, আমি এটাকে ডিসিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন আমি রিলোড করি অ্যান্ড দেন এখন আমি যাই, এখানে আমি ABOUT দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট লিখে সার্চ করলে কিন্তু কোনো কিছুই পাচ্ছে না, কারণ আমি পেজেস সার্চ করার যে অপশনসটা সেটা কিন্তু অফ করে দিয়েছি। তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিই, কারণ এটা এনেবল থাকাটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি আর কি। তো আমি এখান থেকে রিলোড করি। এখন যদি আবার যাই সাপোজ সার্ভিসেস, এই যে দেখেন এই যে পেজেস কিন্তু আমাদেরকে দেখাচ্ছে পেজেস। তো এই হচ্ছে বিষয়গুলো, এগুলো আপনারা বুঝতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো বুঝতে পারবেন। আমি এখান থেকে ব্যাক করি। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে সাইড বারের বিষয়গুলো রয়েছে। আপনি এখান থেকে সাইড বারে ক্লিক করেন। সাইড বারের ডিফল্ট যে লেআউট সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন হচ্ছে আপনার লেফট সাইড বার নাকি হচ্ছে রাইট সাইড বার চান, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি রাইটে সাইড বার চাইলে কিন্তু এখান থেকে রাইট সাইডে সাইড বার আনতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান যে আপনার সাইড বারটা স্টিকি হয়ে থাকবে, সাপোজ আমি একটা কাজ করি, আমি এটাকে আগে পাবলিশ করি রাইট সাইডে রেখে, আমি এখান থেকে ব্লগে যাই। ঠিক আছে, এখানে আমাদের এই যে সাইড বারটা আছে, তো সাইড বারটা এখানে যদি আমি একটু বিষয়গুলো একটু যদি খেয়াল করেন, সাইড বার যে স্টাইল এটা তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে বক্সড আনবক্সড আপনি কিন্তু করে দিতে পারবেন। তো আমি এটা ডিফল্ট অবস্থায় যেমন ছিল এমনই রাখি। আর এইখান থেকে যে সাইড বার উইথ, এখান থেকে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন। লাইক হচ্ছে এটার যে 30% আছে আপনি এটাকে আরও বাড়াতে পারবেন। এই যে খেয়াল করেন সাইড বার উইথ কিন্তু বাড়তেছে। যাই হোক, আমি এটা এখন চাই না, আমি এটাকে ডিফল্ট অবস্থায় যেমন ছিল এই যে এই আইকনটাতে ক্লিক করে সেরকম করে দিলাম, পাবলিশ করি। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে এনেবল স্টিকি সাইড বার, এটাকে আপনি এনেবল করে দেন অ্যান্ড আপনি এখান থেকে পাবলিশ করেন। ঠিক আছে, এখন দেখবেন যে এই সাইড বারটা স্টিকি হয়ে যাবে। তো সিম্পলি আমি একটা কাজ করি, আমাদের ব্লগ পেজে যাই। এই যে খেয়াল করেন যে আমাদের সাইড বারটা কিন্তু স্টিকি হয়ে গেল, এই যে খেয়াল করেন এখন কিন্তু মানে নিচের দিকে স্ক্রল করলে কিন্তু আমাদের সাইড বারটা কিন্তু স্টিকি হয়ে থাকে, এই হচ্ছে বিষয়টা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এটা আপনি চাইলে এনেবল করে রাখতে পারেন, অথবা আপনি ডিসেবল করে দিতে পারেন। আমি ডিসেবল করে দিলাম, পাবলিশ করলাম। তো আমি এখান থেকে ব্যাক যাই। এরপর আমাদের লাস্টে যে বিষয়টা আছে, আমাদের ফুটার বিল্ডার। তো ফুটার বিল্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের হেডার বিল্ডারের মতনই কিন্তু ফুটার বিল্ডারটা কাজ করে। আমি যদি এখান থেকে ফুটার বিল্ডারে ক্লিক করি, এখানে দেখতে পাবেন যে এই যে নিচে আমাদের কিন্তু ফুটার বিল্ডারটা কিন্তু ওপেন হইলো, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার ফুটারে কী, কী রাখতে চান না রাখতে চান এই বিষয়গুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে ডিফল্ট অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কপিরাইটের যে বিষয়টা, এই যে এটা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনি এই যে কপিরাইটের উপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে এখানে খেয়াল করেন যে যেখানে আপনাকে নিয়ে আসছে কপিরাইট, দেন হচ্ছে এখানে বলতেছে যে এই আইকনটার জন্য এই যে যে ছোট্ট একটা শর্ট কোড, এই শর্ট কোডটা ইউজ করতেছে। শর্ট কোড এখানে দেখতে পাচ্ছেন এই শর্ট কোডটা হচ্ছে কপিরাইট অ্যান্ড এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের আরেকটা শর্ট কোড আছে কারেন্ট ইয়ার। এই কারেন্ট ইয়ার এই শর্ট কোডটার মাধ্যমে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখন 2024 সাল চলতেছে, এটা হচ্ছে আমাদেরকে কিন্তু 2024 সালই দেখাচ্ছে। তো এটা যখন 2025 সাল চলে আসবে তখন কিন্তু এটা কিন্তু একাই কিন্তু আপডেট হয়ে যাবে 2025 সাল, কারণ এটা হচ্ছে ডাইনামিকভাবে হচ্ছে করা হয়েছে। এবং কি সাইটের যে টাইটেলটা, এই সাইটের টাইটেলের মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট থিম কাস্টমাইজ, তো এই যেই টাইটেলটা আমরা হচ্ছে এই যে এখানে সেটিংস থেকে জেনারেল এই যে ফার্স্ট থিম কাস্টমাইজ সাইট টাইটেল এখানে আমরা ইউজ করছিলাম। তো এই শর্ট কোডের মাধ্যমে কিন্তু এটা এখানে নিয়ে আসা হয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড আমাদের এরপর হচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার্ড বাই, এখানে এই যে আরেকটা শর্ট কোড আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের থিম আন্ডারস্কোর অথর। তো এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই, এখানে আমাদের যে থিমের যে অথর তাদের যে একটা লিঙ্ক সেটা কিন্তু এখানে দেয়া আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। শর্টকটটা নতুন অবস্থায় আপনাদের কাছে একটু টাফ মনে হতে পারে, বাট আমরা ধীরে ধীরে যখন আরও আমাদের যে নেক্সট বিষয়গুলো যখন আমরা শিখবো তখন শর্টকট নিয়ে আরও আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে আর কি। তো মোটামুটি বলতে পারেন যে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস প্লাগইনেই যেমন হচ্ছে আমি যদি বলি কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন যখন আমরা ইউজ করি তখন কিন্তু কন্ট্যাক্ট ফর্ম কিন্তু আমাদেরকে কিন্তু শর্টকটের মাধ্যমে কিন্তু ডিসপ্লে করতে হয়। শর্টকট মূলত হচ্ছে এমন একটা ছোট্ট একটা কোড যেটার মাধ্যমে হচ্ছে আমরা সেই কোডটা বিভিন্ন কিছু আমাদেরকে রিটার্ন করে আর কি, এই হচ্ছে বিষয়টা। তো এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে। সাপোজ আপনি আপনার নিজের মতন করে একটা কপিরাইট দিবেন। সো কপিরাইট সাপোজ আমি এখান থেকে একটা কাজ করি 10 মিনিটস স্কুলে যাই। ঠিক আছে, এখান থেকে খেয়াল করেন সত্য, তো এরকম আছে। সাপোজ আপনি এখানে দিবেন যে আমি একটু এখান থেকে ব্যাক আনি,
কপিরাইট, এখানে কপিরাইট এখানে দেখতে পাচ্ছেন যে এই আইকনটার জন্য এটা ইউজ করেছেন 2015 থেকে এই যে কারেন্ট ইয়ারটা এখানে আছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে 10 মিনিট স্কুল কর্তৃক আপনি এখানে আপনার সাইটের টাইটেল যেটা সেটা দিতে পারেন অ্যান্ড এখানে থিম অথর জায়গায় আপনি আপনার নিজের কোম্পানির নাম দিতে পারেন। সাপোজ আমি দিলাম যে 10 মিনিটস SCHO স্কুল, 10 মিনিট স্কুল দিয়ে আপনি এটাকে এইভাবে সিলেক্ট করে এখানে আপনি লিঙ্ক করে দিতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন এই আইকনটাতে অ্যান্ড 10 মিনিট স্কুলের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। এই হচ্ছে বিষয়টা। অ্যাপ্লাই, ঠিক আছে। তো পাবলিশ করি, রিলোড করি, দেখতে পাচ্ছেন 10 মিনিট স্কুল তো চলে আসছে। অ্যান্ড নেক্সট যে বিষয়গুলো এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন এগুলো, অ্যান্ড আপনার ভিজিবিলিটি আপনি কোন ডিভাইসে এটা দেখাতে চান না দেখাতে চান এই বিষয়গুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবগুলো বিষয় কিন্তু সিলেক্ট করা আছে, আমাদের ডেস্কটপেও দেখাবে, ট্যাবলেটেও দেখাবে, মোবাইলেও দেখাবে। আপনি এখান থেকে সাপোজ মোবাইল থেকে যদি এটা এখন সিলেক্টেড অবস্থায় আছে, আমি যদি এটাকে ডিসিলেক্ট করে দিই দেখবেন যে এটা কিন্তু চলে গেছে আপনার মোবাইলের জন্য। আমি যদি পাবলিশ করি অ্যান্ড এখানে এই যে আমি এই মোবাইল আইকনে ক্লিক করছি, এখানে খেয়াল করেন যে এখন কিন্তু দেখাচ্ছে না, বাট আমি এখান থেকে আবার ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের ট্যাবলেটে কিন্তু আবার দেখাচ্ছে, ডেস্কটপে দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়টা। তো অ্যান্ড দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই ফুটারের উপরেও কিন্তু এই অ্যাস্ট্রা থিমে আরও বেশ কয়েকটা বিষয় কিন্তু যুক্ত করতে পারবো। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা কলাম কিন্তু আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু এখন যুক্ত করতে পারবো। তো যুক্ত করার জন্য ওই হেডারের মতনই আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা কী যুক্ত করতে পারবো। দেন এখানেও সেম একইভাবে, এবং এটার যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাই সেমভাবে যে এই গিয়ার আইকনে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে শুধু যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার ডিজাইন এগুলো যে চেঞ্জ করতে পারবেন তা কিন্তু না। এখান থেকে যে এটার যে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কলাম আছে কয়টা, 1টা 2টা 3টা, তো আপনি এটা কিন্তু কলাম করতে পারবেন, এই যে এরকম কলাম করতে পারবেন অথবা 4টা কলাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের 4টা কলাম হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারতেছেন। এখান থেকে আপনি যে ডিজাইনে যান, ডিজাইনে গিয়ে কিন্তু আপনি আপনার মন মতো কিন্তু সব কিছু এই যে সাপোজ আপনি টপে একটা বর্ডার দিতে চান, সেটার কালারটা কী হবে, দেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কী হবে, এগুলো সবই কিন্তু আপনি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এরকম গ্রিন টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, পাবলিশ করলাম, অ্যান্ড আমি একটা কাজ করি এখানে কিছু একটা অ্যাড করি, এখানে ক্লিক করি, জাস্ট আমি সোশ্যালে ক্লিক করি, অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে চলে আসলো এই যে ফেসবুক। তো এখানে আমি দিলাম যে tenms.com, আপনারা ফেসবুক পেজের ইউআরএল দিয়ে দেবেন, আমি জাস্ট একটা লিঙ্ক দিতেছি, টুইটার, ইনস্টাগ্রাম। তো এগুলোর আইকন আপনি চেঞ্জ করতে পারেন, অ্যান্ড নতুন একটা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে আপনি সাপোজ চান যে গিটহাব, অ্যাড সোশ্যাল আইকন, দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আপনি আপনার গিটহাব প্রোফাইলের কিংবা লিঙ্ক দিয়ে দিতে পারেন, দ্যাটস ইট। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি। এগুলো কীভাবে আইকন চেঞ্জ করতে হয় যখন আমরা হেডার বিল্ডারটা ইউজ করি তখন কিন্তু এই বিষয়গুলো দেখছি। রিলোড করি, এই যে খেয়াল করেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার এরকম চলে আসলো, অ্যান্ড এই যে এখানে আমরা যেটা ইউজ করছি সেটা দেখাচ্ছে। অ্যান্ড আমরা এখানে চাইলে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারি। সাপোজ ফর এক্সাম্পল এখানে ফুটার মেনু যুক্ত করতে পারি। পাবলিশে ক্লিক করি, দেখি আমাদের ফুটার মেনু যেহেতু নাই, এখানে কোনো কিছু দেখাচ্ছে না, আমাদেরকে ফুটার মেনুটা এই যে এখান থেকে কনফিগার করে দিতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে, অথবা আমরা এটাকেও এই যে ফুটার মেনুতে সিলেক্ট করে দিলে তাও কিন্তু দেখাবে। যাই হোক আমি আলাদা একটা ক্রিয়েট করে নিই, ক্রিয়েট নিউ মেনু, অ্যান্ড এরপর এখান থেকে আমি দিলাম যে ফুটার মেনু, অ্যান্ড দেন আমি এখান থেকে ক্রিয়েট মেনুতে ক্লিক করি। আমি এখান থেকে যাই হোম, একটা কাজ করি ফুটারে সাপোজ আমি একটা জাস্ট আমি আমাদের সার্ভিসেসগুলো দিই, ওয়ার্ডপ্রেস, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, অ্যাড টু মেনু, ঠিক আছে। তো সার্ভিসেস, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট এগুলো দিয়ে দিলাম, অ্যান্ড ফুটার মেনু সিলেক্ট করে দিলাম, সেভ মেনুতে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি যে কাজটা করবো, এখন যদি আমি রিলোড করি, যেহেতু আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এগুলো কিন্তু দেখাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতেছে। এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনার ফুটার মেনু যে ডিজাইন সেগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ডিজাইনে ক্লিক করেন, এখানে এই যে লিঙ্ক টেক্সট, এখান থেকে দেখি আমরা সাপোজ আমরা হোয়াইট করে দেখি, পাবলিশ করি, রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট হয়ে গেলে কিন্তু লিঙ্ক টেক্সট। তো এরপর হচ্ছে আমাদের হোভার করলে কি হয় সেই বিষয়টা আমরা একটু, হোভার করলে সাপোজ আমি চাই যে আমাদের লিঙ্কের যে টেক্সটগুলো সেগুলো হচ্ছে রেড হয়ে যাবে, রিলোড করি, এই যে খেয়াল করেন রেড হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। আপনি কিন্তু মেনুর যে ফন্ট সাইজ এগুলো কিন্তু এই যে এখান থেকে কিন্তু কমাতে বাড়াতে পারবেন। পাবলিশে ক্লিক করেন, রিলোড করেন, দেখেন এই যে কত বড় হয়ে গেল, বেশি বড় হয়ে গেছে। আমি এটাকে সাপোজ 22 দিলাম, পাবলিশকে ক্লিক করি,
ঠিক আছে। এখন রিলোড করি। এখন এই যে ঠিক আছে চলে মোটামুটি। তাও বেশি বড় হয়ে যায়। 16 পিক্সেল ইজ বেটার। 16 পিক্সেল। রিলোড। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে মেনুর যে স্পেসিং টপে, রাইটে, বটমে, লেফটে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। যাই হোক আমি এখান থেকে পাবলিশ করি, এখান থেকে ব্যাক যাই। তো এরপর আমরা এখন এখান থেকে একটা উইজেট অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন উইজেট 1, এটা আমি অ্যাড করি। এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করবো এই উইজেটের উপর। এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করবো। এটা পুরোপুরি হচ্ছে আপনার যে গুটেনবার্গ এডিটর সেটাই। তো এখানে আমি ক্লিক করি প্লাস অ্যান্ড দেন ব্রাউজ অলে ক্লিক করি। এখান থেকে আপনার যেই ব্লকটা দরকার সেটা আপনি এখানে অ্যাড করেন। সাপোজ আমার হেডিংটা দরকার, আমি দিলাম যে লেটেস্ট পোস্ট দিলাম। এরপর এখানে আমি প্লাসে ক্লিক করি, ব্রাউজ অলে ক্লিক করি। ঠিক আছে, এরপর এখান থেকে দেখি আমাদের কি কি রয়েছে। ক্যাটাগরি লিস্ট, লেটেস্ট পোস্ট। ঠিক আছে, আমি লেটেস্ট পোস্টগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এখন আমি এটাকে আগে পাবলিশ করি। পাবলিশ করার পর এটাকে আমি রিলোড করি। দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এটা দেখাচ্ছে যে লেটেস্ট পোস্ট টাইটেল অ্যান্ড এটা এইরকম দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে ডিজাইনে ক্লিক করি আমাদের উইজেটের। আমাদের কন্টেন্টের যে ফন্ট সাইজ এটাকে বড় করে দিই এখান থেকে আমরা। সাপোজ এত বড় না, লাইক 18 পাবলিশ করে দিলাম। রিলোড করি আমি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এখন যে কাজটা করব, এটার যে লিঙ্ক কালার, কন্টেন্ট কালারটাকে চেঞ্জ করে দিই। সাপোজ হোয়াইট দিয়ে দিলাম। হেডিং কালারটা আমরা ব্ল্যাকও করে দিতে পারি। ওকে, রিলোড করি আমি এখন। ঠিক আছে, এটা আচ্ছা আমাদের লিঙ্কের যে কালার, এটা তো লিঙ্ক হোয়াইট করলাম। হোভার করলে হোয়াইট হয়ে যাবে। রিলোড করে এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেটেস্ট পোস্টের যে লিঙ্কগুলো সেইগুলোর টাইটেলগুলো কিন্তু লিঙ্ক হয়ে আসছে আর কি। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লেটেস্ট পোস্টগুলোতে আমাদেরকে নিয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড টাইটেলের ফন্ট সাইজ আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, এই যেটা আর কি। অ্যান্ড এটার কালারও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আবার এখানে ক্লিক করি, এখানে যাই। এটার যে কালার, আচ্ছা কালারটা আমরা এইখানে না, আমি জাস্ট এইখানে ডিজাইনে ক্লিক করি। যে হেডিং কালার আমাদের এটা ব্ল্যাক আছে, একটা কাজ করি এটাকে একটু রেড অর ওকে রেড টাইপের করে দিই অ্যান্ড টাইটেলের ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিই আর কি। ঠিক আছে, পাবলিশে ক্লিক করি, রিলোড করি আমি। অনেক বেশি বেড়ে গেছে। তো 119 না, 61 দিয়ে দেখি। রিলোড করি আমি। ঠিক আছে, এটা এরকম দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম, তাও চলবে। তো এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। দেন এখানে আপনি চাইলে আরেকটা উইজেট এখানে অ্যাড করতে পারেন, অথবা এটাকে এখানে ক্লিক করে 3 কলাম লেআউটেও কিন্তু পাবলিশ করে দিতে পারেন। তো 3 কলামই করে দিলাম আমি। দেখতে পাচ্ছেন আমাদের 3টা কলাম এখানে দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আমাদের এগুলো কাজ করে। তো এই হচ্ছে আমাদের ফুটারের বিষয়টা। নেক্সট আমরা যে বিষয়গুলো দেখতে পারি সেটা হচ্ছে আমাদের সাইট আইডেন্টিটি। এখান থেকে আপনি সাইটের একটা আইকন অ্যাড করতে পারেন। এখানে এটার ডাইমেনশনটা বলতেছে 512x512 পিক্সেল। তো আমি আপাতত জাস্ট আমাদের এটাই আমি সিলেক্ট করে দেন আমি এটাকে আপলোড করে দিলাম। স্কিপ ক্রপিং। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাইটের যে ফ্যাব আইকন যেটাকে বলা হয় এটা দেখাচ্ছে। যেমন এই যে 10 মিনিট স্কুলের ফ্যাব আইকন হচ্ছে এই যেটা দেখতে পাচ্ছেন আমার মাউসের কার্সর যেখানে। তো এইরকম কিন্তু প্রত্যেকটা সাইটে কিন্তু ফ্যাব আইকন থাকে। তো আমি এটাকে পাবলিশ করে দিলাম অ্যান্ড আমি এখান থেকে ব্যাক চাই। এরপর এখান থেকে আপনি মেনু চাইলে এখান থেকে আপনার এই যে মেনুর যে লোকেশন এগুলো আপনাকে দেখাচ্ছে। তো এগুলা আপনি যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস থেকেও কিন্তু করতে পারেন আর কি। এই বিষয়গুলো নিয়ে অলরেডি আলাপ করা হয়েছে। আমি এখান থেকে ব্যাক চাই। এখানে উইজেটস রয়েছে আমাদের মেইন সাইড বার। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন সাইড বার মানে হচ্ছে এই যে এই সাইড বারটা দেখতে পাচ্ছেন। এই সাইড বারের কোথায় কি কোন গুটেনবার্গের ব্লকসটা থাকবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ এখানে যে সার্চ বার আছে, আপনি এটাকে এই যে কাস্টমাইজার থেকে চেঞ্জ না করে চাইলে আপনি কাস্টমাইজারটাকে কেটে দিতে পারেন। কেটে দিয়ে এই যে আপনার অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস রয়েছে এখানে আমাদের এইখান থেকেও কিন্তু আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। আমি একটা কাজ করি তার আগে এখানে যে আমাদের আরও দুটো বিষয় আছে। একটা হচ্ছে হোম পেজ সেটিংস, মানে হোম পেজ হিসেবে কোনটা দেখাবে এবং কি হচ্ছে পোস্ট পেজ হিসেবে কোনটা দেখাবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে কিন্তু পাবলিশ করতে পারবেন। এগুলো অলরেডি সিলেক্ট করে রাখছি আমরা এই যে আমাদের সেটিংস থেকে, রিডিং থেকে। ইতিমধ্যে এই বিষয়গুলো আপনারা জানেন যে এগুলো কীভাবে কাজ করে। তো এটা আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে আপনার যে থিম কাস্টমাইজার যেটা এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এরপর আমাদের হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। আপনি চাইলে কাস্টম সিএসএস কোড এখানে হচ্ছে
অ্যাড করতে পারবেন এই অ্যাস্ট্রা থিমের কোনো একটা সিএসএস স্টাইল যদি আপনি চেঞ্জ করতে চান আর কি, তো চেঞ্জ করে আপনি এখান থেকে এটাকে পাবলিশে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখন এখান থেকে ব্যাক যাই। আমি এখন এখানে আমাদের এই যে উইজেটস এখান থেকে আমি এই যে এই গুটেনবার্গ ব্লকগুলোকে আগে কেটে দিই, এখানে ক্লিক করি। আমি এত কিছু চাই না আগেই, আমি আগে এই যে দেখেন রিসেন্ট পোস্ট ব্লক, দেন রিসেন্ট কমেন্টস ডিলিট, অ্যান্ড দেন এগুলোকে আমি ডিলিট করে দিই, আর্কাইভস ডিলিট। এখানে প্রত্যেকটা বিষয় যেগুলো অ্যাসেনশিয়াল ওইগুলো অ্যাড করেছিল, বাট আমি এগুলোকে ডিলিট করে দিই, আবার অ্যাড করি আমাদের বিষয়গুলো। ঠিক আছে, এখন এই যে প্লাসে ক্লিক করেন, ব্রাউজ অলে ক্লিক করেন, এখানে আপনার সব কিছু দেখাচ্ছে। সাপোজ আপনার হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে একটা সার্চ পার্ট থাকবে, তো আই মিন সার্চ ফর্ম থাকবে আর কি, তো এখান থেকে আপনি সার্চ করেন, এই যে সার্চ, ঠিক আছে, এই যে চলে আসলো এটা। অ্যান্ড এটার উপর একটা হেডিং যুক্ত করবেন, আমি এটাকে উপরে দিই। এইখানে ডিফল্ট অবস্থায় একটা হেডিং থাকেই আর কি, যদিও এটা খুব একটা আমি এটাকে দিয়ে দেখি যে সার্চ হিয়ার, দেখি তো আপডেট করে রিলোড করি আমি। আচ্ছা, দুই রকম, মানে দুই কন্টেন্ট, তো আমি এটাকে ডিলিট করে দিই, এখানে দিয়ে দিই যে সার্চ হিয়ার। তো এই হচ্ছে বিষয়, সার্চ হিয়ারে ক্লিক করে দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে আপডেট করে দিই। আপনি এটাকে বোল্ডও করে দিতে পারেন, একটু বোল্ড হয়ে যাবে। অ্যান্ড আমাদের এখানে ইনলাইন কোড আর অনেক কিছু কিন্তু রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি এটাকে জাস্ট আর কোনো কিছু করলাম না, জাস্ট আপডেট করে দিলাম, রিলোড করি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে। তো সার্চ হিয়ার, এই কন্টেন্টের কালারটার কারণে এটা বোঝা যাচ্ছে না। আমি একটা কাজ করি, এখানে কাস্টমাইজে ক্লিক করি। আমাদের যে গ্লোবাল থেকে যে আমাদের কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার, মেবি এখানে যায় কালার্স, অ্যান্ড দেন আমাদের এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম কিছু একটা করে দিই, লাইক এরকম করে দিই, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি পাবলিশ করি, এইটাকেও, আচ্ছা আমরা তো কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড না, সাইড ব্যাকগ্রাউন্ড, এটাকে আগে পাবলিশ করি। আমি এখান থেকে এটাকে রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। তো আপনি জাস্ট গ্লোবালের এখানে এসে কালার্স থেকে এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড আর কি, এখান থেকে এটা চেঞ্জ করে দেবেন, দ্যাটস ইট। তো এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড আমি এখান থেকে এটা কেটে দিই, ঠিক আছে। আমি এখন এখানে আরও আমাদের যে সকল এসেনশিয়াল লিঙ্কসগুলো আমাদের প্রয়োজন হয়, আমি এখান থেকে ব্রাউজার ক্লিক করে এগুলো অ্যাড করে দিই। এখানে আমাদের লেটেস্ট পোস্ট আমরা যুক্ত করতে পারি, অ্যান্ড এখানে আমি হেডিং, ঠিক আছে, আমি এখানে দিই যে লেটেস্ট পোস্ট, অ্যান্ড এখান থেকে আমি এটাকে উপরে উঠে দিই, যেখানে ক্লিক করে টাইটেলের, ঠিক আছে। এখন জাস্ট আমি এখান থেকে আপডেট করে দিই, রিলোড করি, আমি এটাকেও রিলোড করি, এটা যদিও এখন আমাদের কোনো দরকার নাই। এই যে দেখেন লেটেস্ট পোস্টগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। অ্যান্ড নেক্সটে আপনি আরও যে এসেনশিয়াল বিষয়গুলো, যেমন আপনি ক্যাটাগরিজগুলো দেখাতে পারেন, এই যে ক্যাটাগরিজ লিস্ট, এটা আপনি দেখাতে পারেন। আপডেট করে দিলাম, রিলোড করি আমি, এই যে ক্যাটাগরিজগুলো আমাদের দেখাচ্ছে, এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরিসে নিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এখন আমরা নেক্সটে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরও লাইক আপনার ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার আমরা এখানে অ্যাড করে দিতে পারি, দেখতে পাচ্ছেন। এরকম এসেনশিয়াল যে লিঙ্কসগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখানে সাইড বারে কিন্তু যুক্ত করে দিতে পারেন এই উইজেটসের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যান্ড এখন আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনি যখন একটা সাইট কাস্টমাইজ করবেন, তখন আপনি সাইট কাস্টমাইজ করা শেষ হলে এইভাবে আপনি ইন্সপেক্ট করবেন আপনার ব্রাউজারের। ইন্সপেক্ট করার পর এইরকম দেখতে পাবেন যে আপনার, আমি একটা কাজ করি যে এইরকম হয়তো বা দেখতে পাবেন, এরকম, এই যে এরকম। এখন মূলত হচ্ছে এখান থেকে আপনি আপনার সাইটটার রেসপন্সিভ কিনা এই বিষয়টা টেস্ট করতে পারবেন। যেমন আমাদের এই ব্লগ পেজ, এটা রেসপন্সিভ কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসে এই ওয়েবসাইটের প্রত্যেকটা এলিমেন্ট পারফেক্টলি দেখাচ্ছে কিনা এই বিষয়টা আমাদেরকে নজর দিতে হবে। তো প্রথমত আমি একটা কাজ করি, যেখানে এই ড্রপডাউনে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ডিভাইসের লিস্ট দেখাচ্ছে। আইফোন এসি, এখানে ক্লিক করলে এই যে দেখেন আইফোন এসিতে আমাদের যেই
রকম দেখাবে আমাদের এই সাইটটা, এই সাইটের এই পেজটা আরকি, সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমাদের এখানে XR, iPhone XR এর কিরকম দেখাবে সেটা এরকম দেখাচ্ছে। এখানে মোবাইল মেনুতে ক্লিক করলে মানুষ কি দেখতে পাবে সেই বিষয়টা দেখাচ্ছে। তো এইখানে যে লোগো দেখাচ্ছে যে ব্লগের, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে সুন্দর করে, যে সাইড বারটা যে এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি কিন্তু আপনার ব্রাউজার থেকে কিন্তু টেস্ট করতে পারবেন। আপনার Google Chrome ব্রাউজার থেকে এই বিষয়টা কিন্তু খুব সহজেই কিন্তু টেস্ট করতে পারবেন যে আপনার আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো কোন ডিভাইস থেকে কেমন দেখাবে। তো এরপর ধরে নেন যে আপনি iPad mini তে কিরকম দেখাবে সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। তো আপনার যদি মনে হয় যে কোনো একটা কিছু চেঞ্জ করার প্রয়োজন, আপনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিজে চেঞ্জ করে ফেলতে পারবেন। আর আপনি যখন একটা সাইট কোনো একটা ক্লায়েন্টের জন্য কিংবা নিজের জন্য কাস্টমাইজ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার সাইটটা যেন প্রত্যেকটা ডিভাইসে যেন পারফেক্টলি ফিট হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে ডিভাইসগুলো সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যেখানে রেসপন্সিভ সিলেক্ট করতে পারেন। অ্যান্ড দেন এখান থেকে আপনার যে কাস্টম সাইজ, যেই উইডথ এবং কি হাইটের ডিভাইসগুলোতে আপনার সাইটটা দেখাবে, সেই কাস্টম উইথ হাইটগুলো এখানে দিয়ে আপনি কিন্তু টেস্ট করতে পারবেন যে ওই কাস্টম হাইট উইথের ডিভাইসে আপনার সাইটটা কেমন দেখাবে আরকি। তো এই হচ্ছে বিষয়টা। আপনারা কিন্তু প্রতিটা পেজে যাবেন, যেমন অ্যাপারেলস পেজ, তারপর হচ্ছে আপনার সার্ভিসেস পেজ, মানে যেই সকল পেজে আপনার কনটেন্টগুলো আছে সেই সকল পেজগুলোতে গিয়ে কিন্তু দেখবেন যে আপনার সাইটটা ওই ডিভাইসে কেমন দেখাচ্ছে। তো আশা করি বিষয়টা আ বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজ করব আমাদের যে ডিফল্ট কাস্টমাইজার এইটা ব্যবহার করে। আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম কাস্টমাইজার ব্যবহার করে আমাদের থিমটাকে কাস্টমাইজ করতে পারি। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।